ক্যাশ ডেবিট আর হচ্ছে স্যার ক্যাশ ক্রেডিট। Yes, sir. আবার স্যার স্যার ক্যাশ তো যায় না স্যার, ট্যাক্স পেয়েবল ক্রেডিট। Yes, Tax thank you, sir. payable. Yes, thank you, sir. আমরা Expense Tax debit, payable provision credit credit. আর- yes, আর- yes, thank you. yes, It is general journal আমরা যেটা ইউজ করি এবং এটাই কিন্তু এরা বলেছে। আমরা যে বললাম নরমালি ট্যাক্স ইজ পেইড আফটার 1 ইয়ার, নাকি? আমরা কখনো ট্যাক্স বর্তমান সময় দেই না, নরমালি উই মেক প্রভিশন। যে কারণে বলছি যখন আমরা জার্নালটা ইউজ করি, আমরা পরে দেখাবো আশা করছি। স্যার জার্নালটা কি? জার্নালটা হবে হলো আমরা বলছি ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট হবে, আর ট্যাক্স পেয়েবল বা ইনকাম ট্যাক্স প্রভিশন হবে ক্রেডিট। আবারও বলি, প্রথম জার্নাল যেটা হবে সেখানে ক্যাশের সম্পর্ক থাকবে না। জার্নালটা হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট এন্ড আওয়ার ইনকাম ট্যাক্স লায়াবিলিটি ক্রেডিট। ইজ ইট ওকে? জি স্যার। ওকে। এবং যখন আমরা ক্যাশ দেই তখন কি হবে বলেন তো? আমরা করেছি যারা এরকম, যখন ক্যাশ পেমেন্ট হয় ক্যাশ ক্রেডিট হয়ে যাবে আর আমার পেয়েবেলটা ডেবিট হয়ে যাবে। প্রভিশন ডেবিট, প্রভিশন Yes. ডেবিট। থ্যাংক ইউ স্যার। মানে যখন আমরা আসলে ক্যাশ দিব, দেন ইন আওয়ার আর্লিয়ার জার্নাল অর ফার্স্ট জার্নাল ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট, নাও দিস পেয়েবল উইল বি ডেবিট এন্ড ক্যাশ উইল বি ক্রেডিট, রাইট? ওকে। স্যার যখন আমরা- ক্যাশ দিব তাহলে ইনকাম ট্যাক্স লায়াবিলিটি ডেবিট। হ্যাঁ, ডেবিট ক্যাশ ক্রেডিট হয়ে যাবে বা ব্যাংক ক্রেডিট করব, বা যে আমরা ব্যাংক বা ক্যাশ তো সেম মিনিং ইউজ করি। ওইটা রিভার্স হয়ে যাবে, অ্যাডজাস্টমেন্ট রিভার্স, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। এবার আসুন, এটা কি বলছি আমরা, পড়ুন একটু। তো এটার মানে হচ্ছে যখন আমরা অ্যাসেসমেন্টে যাই তখন জি তো জি, ডিসিটি নিজের মতো করে অ্যাসেসমেন্ট করে তাদের রুলস অনুসারে। ওকে তো ওই ওকে, সময় দেখা যায় অনেক ক্ষেত্রে ট্যাক্সটা আমার বেড়েও যেতে পারে, জি আবার জি, অনেক ক্ষেত্রে কিছু বেনিফিটের মাধ্যমে আমার ট্যাক্সটা কমেও আসতে পারে। ওকে সেই সময় আমরা আন্ডার না ওভার প্রভিশন করলাম ওকে, সেটাকে মেজার করে ট্যাক্সটাকে জি, জি। আমরা এমপ্লয় করি। থ্যাংক ইউ স্যার। তার মানে আমরা কিন্তু when we pay our actual tax, this initially বা earlier we normally estimate, ওকে, শুরুতে আমরা এস্টিমেট করি এটা। আমরা জানি যে ইনকাম ট্যাক্স যেহেতু পরের বছর দেওয়া হয়, আমরা একটা প্রভিশন রাখি। দ্যাট ইজ প্রভিশন, আন্ডার আর ওভার প্রভিশন উইল বি নর্মালি দ্য গ্যাপ অর ডিফারেন্স বিটুইন আওয়ার এস্টিমেশন এন্ড আওয়ার অ্যাকচুয়াল এক্সপেন্স, রাইট? জি। আমরা যেটা প্রভিশন রাখি সেটা হলো একটা হিসাব করি যে আমাদের ট্যাক্স এত টাকা হতে পারে, বাট ইন প্র্যাকটিক্যাল অ্যারেনা দেখা যাবে আমার ট্যাক্সটা কম হতে পারে অথবা বেশি হতে পারে। দিস ডিফারেন্স ইজ আওয়ার আন্ডার আর ওভার। আন্ডার কখন হবে আর ওভার কখন হচ্ছে? যখন কম হবে আর কি। দ্যাট ইজ সহজ কথা, যখন আমি প্রভিশনটা কম রেখেছি, when provision is lower than the actual expense, হয়তো আমি রেখেছিলাম টাকা 3000 বাট অ্যাকচুয়াল পেমেন্ট করেছি 3500, will be under provision. Karo, please mute your devices. Thank you. When greater than actual expense, provision greater than, then it will be over provision, right? Actual payment, nothing more than, ঠিক আছে স্যার? ওকে, এটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। স্যার ওভার আর আন্ডারের এটা বুঝি নাই স্যার। আচ্ছা, আপনি কে বলছেন প্লিজ? আমি ফিরোজ বলছি স্যার, মানে একটু এক্সাম্পল দিয়ে যদি আরেকবার বুঝাইতেন। অবশ্যই, একবার না অনেকবারই বুঝাবো। আপনি ফিরোজ সাহেব, কোথাকার মানুষ আপনি? আপনি কোথাকার মানুষ? আমি মানে কোন বগুড়ার মানুষ? এই মুহূর্তে কি বগুড়ায় অবস্থান করছেন? ধরেন আপনি, হ্যাঁ, আপনি কথা হয়তো কম শুনছেন, আমি বলছি উদাহরণ দিয়ে বলি, আপনি শুনুন। আপনার অ্যাকচুয়াল এবং প্রভিশন, ধরুন আপনি পরের মাসে, আপনি এখন চলছে কোন মাসটা? এপ্রিল মাস। আপনি এপ্রিল মাসে একটা অ্যাকাউন্টস মেইনটেইন করছেন যে মে মাসে আপনার কত খরচ হতে পারে, ঈদ পারপাজ হোক, বাড়ি ভাড়া হোক, সব মিলে আপনি প্রভিশন বা এস্টিমেট করলেন 3000 টাকা খরচ হবে। অ্যাকচুয়ালি যখন মে মাসটা পার হলো, আপনি দেখলেন খরচ করলেন 3500। আপনি রেখেছিলেন প্রভিশন বা আপনি এস্টিমেশন করেছিলেন 3000, খরচ হলো 3500। এইটাকে আমরা বলছি হলো আপনি প্রভিশন কি কম করেছেন না বেশি করেছেন? আন্ডার প্রভিশন স্যার।
হ্যাঁ, না যিনি বগুড়া, কম করছি স্যার। তাহলে আপনি কম করেছেন, তখন আমরা এটাকে বলি আন্ডার প্রভিশন। আর যখন আমি যা প্রভিশন রাখবো, খরচ যদি আপনি 2800 টাকাতে খরচ করেন, 3000 রেখেছিলেন প্রভিশন, you expense 2800, then this will be your over provision, অর্থাৎ আপনি যা প্রভিশন রেখেছেন খরচ বেশি করেছেন। ব্যাপারটা কি বুঝাতে পেরেছি স্যার? বুঝতে ওকে, জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার যদি 3000 টাকাই আমার অ্যাকচুয়াল এবং প্রভিশন হয়ে যায় তখন দ্যাট এটা ইজ কি হবে? দেয়ার ইজ নো আন্ডার আর ওভার প্রভিশন। আপনার কমও নাই, বেশিও নাই, কোনো সমস্যা নাই। এটা কোনো ব্যাপার, এটা আমি কেন বলছি, এটা আমার লাগবে ইনকাম ট্যাক্স যখন আমার অ্যাকচুয়াল এক্সপেন্স ধরবো, তখন যদি আগের টাকা থেকে যায়, আমার হয়তো চলতি বছরে কম টাকা খরচ হবে, এটা আমরা পরে যাচ্ছি। আর আপনি বলেছেন যদি আন্ডার দেয়ার ইজ নো আন্ডার আর ওভার প্রভিশন, আমাদের কোনো চিন্তাই নেই মাথায়, অর্থাৎ ওইটা একটা জিরো ব্যালেন্স থাকবে বা নাথিং ব্যালেন্স করে চলে যাব, সমস্যা নেই। ওকে, স্যার 99% ক্ষেত্রে হয় না আসলে। 9 আসলে হয় না, আসলে আইদার ওভার অর আন্ডার, কারণ এস্টিমেশন ইজ নট অলওয়েজ ইজ নট অ্যাকচুয়াল, স্বাভাবিক না এটা? জি জি স্যার। স্যার। ডিউ টু ফিউচার ইজ আনসার্টেন, আমরা তো বলতে পারি না। বা আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে যে হিসাব দেখিয়েছিলাম, আমার ইনকাম ট্যাক্স অথরিটি পারমিট করলো না, সে পেনাল্টি, আমি পেনাল্টি চার্জ করে যখনই ইনকামকে কমিয়ে রেখেছি, বা এরকম কোন এক্সপেন্স আমি আনঅথরাইজড ইনকাম এক্সপেন্সকে চার্জ করেছি, ফলে আমরা কি হয়েছে, আমাদের ইনকামটা কমে গেছে, ফলে আমরা ট্যাক্স কম একটা প্রভিশন রেখেছিলাম। বাট প্র্যাকটিস ইন প্র্যাকটিক্যাল কি দেখা গেল না, ওইটা যখনই অ্যাড হয়ে গেল আমাদের ইনকাম ট্যাক্স বেড়ে গেল। হতে পারে না এরকম? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। এবং আমরা দেখেন ওই ওভার আন্ডার দিয়ে আমরা একটা এক্সাম্পল রাখার চেষ্টা করেছি। আপনি যেটা উদাহরণ চাইলেন এখানে একটু পড়ুন। আপনারা পড়লে আমি একটু পরে আবার মিলায় পড়ে দিব। হ্যাঁ, KD is preparing financial statements for the year ended December 2019. The tax year ends by December every year. The accountant has estimated current year's tax provision to be 2,50,000, whereas the provision for December 2018 was 3 lakh. আমরা এখানে দুইটা প্রভিশন দেখছি, একটা হচ্ছে লাস্ট ইয়ার প্রভিশন এন্ড দ্য প্রেজেন্ট ইয়ার প্রভিশন, তাই তো স্যার? জি দেখুন তো একটু মিলাই দিই। আমরা যে কাজ করছি 2019 সালের ডিসেম্বরে বলছি, লাস্ট ইয়ারের জন্য প্রভিশন রেখেছিলাম 2,50,000, whereas the provision for December 2018 3 lakh. Mention under or over provision for tax for the year ended December 2019 if payment towards taxation for 2018 was, মানে আমরা দুইটা গল্প দিয়েছি একসাথে। যদি আমার এখানে পেমেন্ট 1,70,000 করতে হয় ট্যাক্সেশনে, অথবা 3,20,000 করতে হয়, সেক্ষেত্রে কোন ক্ষেত্রে আমাদের ওভার হবে, কোন ক্ষেত্রে আন্ডার হবে? স্যার 2,50,000 এর ক্ষেত্রে যখন আমি 1,70,000 টাকা জি দিব, সেটা আমার ওভার প্রভিশন। ওভার হবে, আর 3 লাখ কিন্তু আমার 20 যদি সময় 2,20,000 টাকা দিতে under হয়, সেটা হচ্ছে আমার আন্ডার প্রভিশন। ওকে ফাইন, আমরা দেখি আমাদের রেজাল্ট কি বলে। আর রেজাল্ট নেই এখানে, বলেন তো রেজাল্টটা নেই কেন বলেন? এটা আপনার জন্য কোশ্চেন রেখেছিলাম এবং আমরা মনে হয় প্রায় বুঝেও ফেলেছি যে দি ট্যাক্স ইয়ার, যেহেতু আমরা প্রভিশন রেখেছি কত আমাদের, বলেন তো কি, আবারও বলছি 2,50,000 2,50,000। ওকে, তাহলে 2,50,000 যেহেতু হয়েছে, আমি ডিসেম্বর 19-এ আমি পেমেন্ট দেখাচ্ছি কত, 1,70,000, তাহলে আমার 2,50,000 বিবেচনায় এইটা হবে হলো আমাদের ওভার। ওভার। 3,70,000। হ্যাঁ, না পেমেন্ট, জি সরি স্যার, বলেন। স্যার আমরা যে প্রভিশনটা রাখি, এটা কি জি। আগের ইয়ার জন্য নাকি, মানে ট্যাক্সের জন্য নাকি পরের ইয়ারের জন্য? এটা পরে ইয়ারের জন্য। তাহলে স্যার 2018 এ যেটা রাখলাম, জি, এটাই তো আমরা 19-এ দিচ্ছি। না ওটা কিন্তু দিব না আমি। আচ্ছা, এই ট্রিটমেন্ট আমরা পরে দেখাবো, এখানে শুধু আপনাকে আন্ডার ওভার বোঝাচ্ছি। না, আমি এখানে স্যার দুটো প্রভিশন আছে, 2,50,000 আর 3 লাখ। জি স্যার, বলুন। কোনটার এগেইনস্ট হবে? আমরা 2,50,000 আমি 2,50,000 নিয়ে ভাবছি এখন। দেখুন স্যার, আমরা কারেন্ট ইয়ারে দিচ্ছি, প্রভিশন কত ছিল? 2,50,000। এই 2,50,000 নিয়ে ভাবুন আপনি। হ্যাঁ, কিন্তু স্যার কারেন্ট ইয়ারের যে প্রভিশনটা আমি এখন তৈরি করলাম, এটা তার পরের বছর, এবং এইটা এটা তো পরের বছরের জন্য, এটা পরের তো বছরের জন্য। 2020 জন্য। জি, এটা 2020-এর কিসের জন্য। জন্য? এটাই তো জি, স্যার, আমি তো 2019 2018 এরটা পে করব। তাহলে স্যার আপনি এইটা দিয়ে কম্পেয়ার করবেন, উই উইল কম্পেয়ার উইথ দিস 2,50,000 এন্ড আচ্ছা। ওকে। তাহলে আমরা বলতে পারি 1,70,000 যখন আমার প্রকৃত খরচ ছিল, দিস ইজ ওভার
প্রভিশন, আর যখন আমার প্রকৃত খরচ 3,20,000 এটা ছিল আমাদের আন্ডার প্রভিশন। ওকে স্যার? 3 লাখ তো স্যার আরো আগের হিসাব, 2018 সালের হিসাব 3 লাখ। হ্যাঁ সরি স্যার, ও তাই তো 3 লাখ। হ্যাঁ, তাহলে এটা আমি ওকে ফাইন, এটা আমি রেখেছি কেন বলেন তো এটা? স্যার আমি একটা জিনিস একটু ক্লিয়ার হ্যাঁ, হয়েছে জি বলেন স্যার। স্যার। স্যার যেটার সাথে যেটা স্যার ম্যাচ করে, যেমন হচ্ছে হুম। স্যার 2018 এর প্রভিশনটা হুম, 3 লাখ এবং এটাই হচ্ছে স্যার আমি পে করব 19-এ। জি জি 2.5 লাখ তো স্যার আমি 19-এ পে করতেছি না, 2.5 লাখ তো স্যার প্রভিশনটা আমি 19-এ ক্রিয়েট করলাম 20-এ পে করার জন্য। জি তাহলে স্যার এই আন্ডার বা ওভার তো স্যার 3 লাখের সাথে যাবে না, কারণ না ভাইয়া, এ তো আমি ইয়ার এন্ড হয়ে গেছে না, ডিসেম্বর 2019, তখন তো আপনি 2019 তে পে করবেন। 2019 তো ইয়ার এন্ড। হ্যাঁ 2019 ইয়ার এন্ড, তার মানে আমি 2019 ইয়ার এন্ডে 18টা পে করব, 19টা না। পে করব। আপনারা একটু ভাবুন, পরে আমি কথা বলবো। হ্যাঁ জি, আপনারা নিজেরা একটু ভাবুন। 2019 যেহেতু ইয়ার এন্ড হয়েছে, মানে 20-এ পড়ে গেছে, আমরা এখন 19-টা 20-এ পে করব, 18টা এখানে আসবে না। Preparing financial statement for the year end 2019, not 2020. ইয়েস, 2019 2020 তে আমরা ঢুকিও না এখনো, 20 তে ঢুকিও না এখনো। 19 শেষ হয়েছে, 19 এর জন্য বানাচ্ছি। এখন আমরা 19 এ আমাদের ট্যাক্স কমিশন হচ্ছে আমি 250। আমি একটু অ্যাড করি, দেখেন এইখানে ডিসেম্বর 2018 এর যে প্রভিশনটা দেওয়া আছে সেইটা আমরা 2019 এ ক্যালকুলেট করতাম, বাট নিচের যে লাইনটা মেনশন আন্ডার অর ওভার প্রভিশন ফর দ্য ইয়ার এন্ড ডিসেম্বর 2019, ডিসেম্বর 2019 এর ইয়ার এন্ড এর প্রভিশনটা আমরা এখন কাজ করব। If payment towards taxation for 2019, যেটা নিয়েছি ওইটার সাথে কম্পেয়ার করছি, 2 লাখ 2.5 লাখ। ঠিক আছে? ডিসেম্বরটা জাস্ট আচ্ছা ঠিক আছে, একটা জিনিস আমি খেয়াল করলাম, if payment towards taxation for 2018, এই পয়েন্টটা ধারাই আমরা 2019 এর সাথে কম্পেয়ার করছি। থ্যাংক ইউ স্যার। এবার আপনারা নিজেরাই সলিউশন হয়েই গেল। আসলে আপনি এইটা একটু খেয়াল করবেন, এখানে এরকম যে কিছু অ্যাম্বিগুইটি বা কিছু ফলস এন্ট্রি থাকবে, তো এই ওভারঅল মানে সাকসিডিং দুটো ইয়ারে থাকে, সেটা অঙ্কে কাজে লাগবে। কিন্তু এই মুহূর্তে আপনি যখন কম্পেয়ার করবেন, আপনার বোঝার জন্য বলছি, আমরা কাজ করছি কিন্তু শুধু 2018 এর পেমেন্ট নিয়ে ভাবছি, ঠিক আছে? এই জন্য আমরা কিন্তু এইটা প্রভিশন নিয়ে ভাবছি না। 2018 প্রভিশন রেখেছি তো যে ইয়ারে তার আগের ইয়ারে ছিল, ঠিক আছে স্যাররা? মানে আপনি এখানে দুটো ঘটনা, কিন্তু 3 লাখ হলো আমাদের একদম কারেন্ট ব্যাপার, আমরা কিন্তু কাজ করছি কারেন্ট না, 19 সালের যখন দিব এটা 18 ব্যাপার নিয়ে ভাবছিলাম। 3 লাখ কারেন্ট না স্যার, 4 লাখ 2.5 লাখ কারেন্ট, 2.5 লাখ কারেন্ট, সরি। তাহলে 2.5 লাখ থেকে, এই 2.5 লাখের থেকে আমাদের চিন্তা ভাবনা হবে, এইটা কাজ করবো আমরা পরের ইয়ারের জন্য, ঠিক আছে স্যার? 3 লাখ পরের বছরের জন্য। হ্যাঁ, কারণ এটা তো আমাদের, আবারও বলি, 3 লাখ তো স্যার আরো আগে স্যার। 3 লাখ শেষ স্যার। ও সরি কারেন্ট ইয়ারে। হ্যাঁ 3 লাখ নিয়ে ভাবছি না, সরি 3 লাখ ভাববো যখন পরে যাবো 3 আমরা। লাখটা ছিল 2018 18 প্রভিশন। যদি আমরা 19 সালে এসে 18 সালে ট্যাক্স নিয়ে কাজ হ্যাঁ করতাম, শিওর। তখন আমরা 2018 ওকে, থ্যাংক ইউ স্যার। যেহেতু আমরা 19 সাল শেষ করে জি, ফেলেছি, জি। সেহেতু এখন আমরা কাজ করবো তার আগে হ্যাঁ 3 লাখ নিয়ে কাজ করবো। তাহলে আমরা বলতে পারছি 3 লাখ, এটা দুটো ক্ষেত্রেই 3 লাখ আর 1,70,000, আর 3 লাখ 3,20,000 ওভার, দিস ইজ আন্ডার, দিস ইজ ওভার প্রভিশন এন্ড দিস ইজ আন্ডার প্রভিশন। রেখেছি 3 লাখ, আমরা দিচ্ছি হচ্ছে এইটা পেমেন্ট, রেখেছি 3 লাখ, অ্যাকচুয়াল দিচ্ছি 3,20,000, তাহলে কম রেখেছি। আমরা কি 2.5 লাখ রেখেছি না 3 লাখ রেখেছি? 2.5 লাখ স্যার। 2.5 লাখ 2.5 লাখ রেখেছি। আমরা কাজ করছি 2018 নিয়ে, তাহলে 2.5 লাখের সাথে কম্পেয়ার করবো। 2.5 লাখ 1,70,000 আর 2.5 লাখ 3,20,000। ওকে স্যার, আপনাকে একটা প্রশ্ন করতাম স্যার। হ্যাঁ শিওর স্যার। স্যার ধরেন স্যার আপনি 2018 এ একটা প্রভিশন ক্রিয়েট করলেন স্যার, জি স্যার এটা পেমেন্ট কখন হবে স্যার? 18 এর পেমেন্টটা 19 এ হবে স্যার। 19 এ হবে স্যার, এবং আমি 19 এ গিয়ে 18 এরটা ক্যালকুলেট করতেছি, জি এরকমই তো স্যার? জি। তাহলে স্যার এখানে, হ্যাঁ বলেন। এখানে আমরা 18 এ যেটা ক্রিয়েট করলাম 3 লাখ, হ্যাঁ এটাই কিন্তু 18 এর ট্যাক্স। আচ্ছা, ইফ পেমেন্ট টুয়ার্ডস ট্যাক্সেশন ফর 2018 হয়, জি তাহলে তো এটা 2018 এর টাকা আমি 2019 এ পেমেন্ট করব না? আমি তো এটাই বলার চেষ্টা করেছিলাম 3 লাখ দিয়ে, আমাকে কেউ একজন যারা একটু 2.5 লাখ কেন বলছে আমি জানি না, সরি স্যার। তাহলে কি 3 লাখ দিয়ে হবে না স্যার? আমি তো হ্যাঁ ডিসেম্বরের প্রভিশন রেখেছি 3 লাখ, আর আমি পেমেন্টও কাজ করছি 2018 নিয়ে, কিন্তু পেমেন্টটা দিচ্ছি আমি 19 এর ইনকাম স্টেটমেন্টে গিয়ে, তাই তো স্যার? স্যার এখানে কিন্তু লেখা আছে ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 2019। 19 যদি আমার ডিসেম্বর 2019 ইয়ার এন্ড হয়ে যায়, তার মানে কি আমি 19 এর ট্যাক্সটা 20 এ পেমেন্ট করব? না, আমি 19 এ, এটা ফর দ্য ইয়ার এন্ড 19 এর আমি হিসাব করছি। আমার পেমেন্টটা হবে হলো, তো আমি জানি যে আমরা পে করি আফটার 1 ইয়ার,
তার মানে হ্যাঁ, 18 18 টা আমি 19 এ পেমেন্ট করি, ঠিক আছে। হ্যাঁ পেমেন্ট করছি ইয়ার এন্ড 2019 কেন লেখা তাহলে? ফর দ্য ইয়ার এন্ড ডিসেম্বর কারণ 2019। 19 এ আমরা 18 পে করি। আমরা স্টেটমেন্ট দিচ্ছি তো 2019 এ, দেখেন আমরা তো নাও উই আর গোইং টু প্রিপেয়ার আওয়ার স্টেটমেন্ট ফর ডিসেম্বর 2019। হ্যাঁ আপনি মানে ইনকাম স্টেটমেন্টের সাথে মিলাই ফেলতেছেন। আমরা পরে মিলাবো এটা। হ্যাঁ এটা আমরা টাইমটা খেয়াল করেন, 2019 ডিসেম্বর 2019 ডিসেম্বর, এই ডিসেম্বরে পেমেন্ট হবে 18 সালেরটা। এখন 18 সালে কিন্তু আমি প্রভিশন রেখেছিলাম 3 লাখ, খেয়াল করুন এবার। ইয়েস স্যার, ওটার সাথে তো ঠিক কম্পেয়ার আছে? হবে স্যার। ওইটা কম্পেয়ার হবে ডিসেম্বর এইটা। আর আমি যখন 19 এ কাজ করেছি, এইবারের জন্য প্রভিশন রেখেছি 2.5 লাখ টাকা। এই কাজটা করব হলো 20 সালে গিয়ে। 20 সালে গিয়েছে। ইয়েস, এবার বুঝাতে পেরেছি? স্যার এখন একদম ক্লিয়ার স্যার। ওকে ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ। তো তার মানে স্যার ওভার অ্যালোকেশন হচ্ছে 20 হ্যাঁ, 20,000 টাকা। জি 3 লাখে তো কম্পেয়ার করেন, এটা হচ্ছে একটা 20,000 টাকা ওভার হবে, আর একটা হচ্ছে আন্ডার হয়ে যাবে 1,30,000 টাকা, তাই না স্যার? 30,000 টাকা, 30,000 টাকা। ওকে। এবং একটা ব্যাপার আছে, এই যে দুটো দেওয়ার কারণ হলো আমরা এরপরে যখন মূল অঙ্কে যাব আমাদের দেখা যাবে যে প্রভিশন দুটো থাকবে, একটা প্রিভিয়াস প্রভিশন আর একটা কারেন্ট প্রভিশন। কারণ এই প্রভিশনকে অ্যাড করে আমরা ফাইনাল ট্রিটমেন্টে যাই। যদি আমরা ছোটবেলায় করে থাকি অনাদায়ী দেনা সঞ্চিতির হিসাবটা মনে আছে কিনা আপনাদের বলেন তো একটু? আমরা মানে এইভাবে লিখতাম ক্লাস 9 10 যারা কমার্স করেছি, ওপেনিং ব্যালেন্স অনাদায়ী দেনা সঞ্চিতি ইয়েস প্লাস পুরাতন মাইনাস নতুন, এরকম করেছি না আমরা কিছু একটা? ওকে, এটাও ঠিক এইভাবে আসলে চলবে। নতুন সঞ্চিতি মাইনাস পুরাতন। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এবার আপনি দেখুন আমি এখানে একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করেছি কিভাবে হাউ উই উইল ট্রিট দিস ওভার অর আন্ডার প্রভিশন। একটু পড়ুন তো, আমি এর অর্থটা ক্লিয়ার করে দিব, কারণ এই অর্থ এইভাবে বলে আমরা অঙ্ক করতে পারবো না, কষ্ট হবে আমাদের। Previous years under provision increases current year's tax charge. কারণ আপনি দেখেন আমরা বলছি যে অ্যাকচুয়াল যদি আমরা বেশি হয় তখনই নিশ্চয়ই আমরা বলছি আন্ডার প্রভিশন, নাকি? জি তাহলে আন্ডার প্রভিশন হওয়ার অর্থ কি দাঁড়ালো? আমাদের যা দেওয়ার কথা ছিল, যে যেটা দিচ্ছি তার থেকে কম হিসাব ধরে রেখেছিলাম, তাহলে ওইটা কিন্তু কারেন্ট ইয়ারে ট্যাক্স চার্জকে বাড়িয়ে দিবে, নাকি? স্যার বাড়া দিতে হবে, অ্যাডজাস্ট করে বাড়া দিতে হবে। ইয়েস, থ্যাংক ইউ, ট্যাক্স। তাহলে ভাইস ভার্সা কি হচ্ছে? ভাইস ভার্সা স্যার ওভার হইলে কমবে, কমে যাবে, হলে কমবে, হ্যাঁ কমে যাবে। ইয়েস ইয়েস রাখি তাহলে এবছর আমরা কম হিসাব করব। ইয়েস, এই জন্য আমরা শেষে সেটা সেভাবে লিখেছি। দেখুন ভাইস ভার্সা, সিমিলারলি the over provision will cause the tax charge to decrease, it will offset the current year's value in provision account. এবং আমি যখন ওভার প্রভিশন রেখেছি তার মানে গতবারই টাকা বেশি ধরে রেখেছি কিন্তু খরচ কম হচ্ছে, তাই তো স্যার? ওভার প্রভিশন মানে তাই, ফলে এটা কিন্তু আমাদের চার্জটাকে কমিয়ে দিবে। এবং ফাইনালি দেখুন আমরা তাহলে ইনকাম স্টেটমেন্টের চার্জটা কি দেখাচ্ছি। আরো একটু প্লিজ, খুব শব্দ আসছে স্যারেরা। ডিয়ার পার্টিসিপেন্টস প্লিজ মিউট ইউর ডিভাইসেস। ওকে, না না সবই প্রয়োজন ভাই, সবই প্রয়োজন, এগুলো জীবনের অংশ তো, ঠিক আছে? তাহলে ইনকাম স্টেটমেন্টে যখন চার্জ হচ্ছে দেখেন আমরা এটাই করি, কারেন্ট স্টেটমেন্ট প্লাস আন্ডার প্রভিশন অর মাইনাস ওভার, একসঙ্গে দুটো হবে না। কারেন্ট আন্ডার প্রভিশন থাকলে আমরা এটাকে কি করে নিচ্ছি দেখুন, আন্ডার প্রভিশন মানে আমি আসলে কম রেখেছিলাম এখন খরচ বেড়ে যাবে, এটাকে যোগ করে নিব। ওভার প্রভিশন থাকলে এটাকে বিয়োগ করে নিব, ঠিক আছে স্যার? এবার ওকে। এবং যখন আমরা এটাকে রেকর্ড দেই দেখুন ইনকাম স্টেটমেন্ট ডেবিট ইনকাম ট্যাক্স প্রভিশন, ফাইনালি ক্রেডিট করে আমরা এটা চলে যাবে, একটা জার্নাল চলে যাবে। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে যখন যাব আমরা কারেন্ট লায়াবিলিটিতে কোনটা দেখাচ্ছি? কারেন্ট যে এস্টিমেট করি আমরা, চলতি বছর যে এস্টিমেটটা করি এইটাই হচ্ছে আমরা দেখাবো, কারেন্ট এস্টিমেটটাই চলে যাবে কারেন্ট লায়াবিলিটিতে। এই জিনিসগুলো আপনারা কালকে বলতে আজকেও পেয়ে যেতে পারেন স্লাইড গুলো, আপনারা একটু মিলায় দেখবেন যে আমরা চেষ্টা করেছি যে কিভাবে আমরা হিসাব দেখাবো। তাহলে ইনকাম স্টেটমেন্টের চার্জ দেখেন, কারেন্ট এস্টিমেট প্লাস আন্ডার অর মাইনাস ওভার হবে। When we go with our statement of financial position, that is our balance sheet, current estimate will show as a liability, নাকি? কারেন্ট এস্টিমেটটাই আমাদের কারেন্ট লায়াবিলিটি হিসেবে শো হয়, যেটা আমরা নিশ্চয়ই খেয়াল করব আমাদের যে ফিনান্সিয়াল পজিশনে ইনকাম ট্যাক্স প্রভিশন বলে আমরা দেখাই লায়াবিলিটি, নাকি স্যার? জি স্যার। এবং এটা কিন্তু সবসময় কারেন্ট এস্টিমেটটা হবে, টোটাল ফলাফলটা না কিন্তু।
এই টোটাল ফলাফল না, কারেন্ট এস্টিমেশনটাই চলে যাবে কারেন্ট লায়াবিলিটি হিসাবে। ওকে, আমরা অঙ্কে গিয়ে পাবো ইনশাআল্লাহ। স্যার একটা প্রশ্ন ছিল শিওর স্যার। স্যার, যদি আমরা তো 19-18টা পে করি না স্যার ট্যাক্স, জি জি জি। তাহলে যদি আমি যখন পে করব তখন কি এই ট্যাক্সটা কি মানে 19-এর ট্যাক্স থেকে ডিডাক্ট হবে নাকি সেটা পরে আবার অ্যাড হয়ে যায়? না, আমাদের কিন্তু ডিডাক্টের ব্যাপার নেই এখানে, আমরা তো সরাসরি ক্যাশ দিয়ে দিব। জি সরি, এটার কথা স্যার না, মানে আমাকে আগের বছরের ট্যাক্সটা কি স্যার কারেন্ট ট্যাক্স থেকে ডিডাক্টেবল নাকি স্যার এটা আবার অ্যাড করে ওটার উপর ট্যাক্স চার্জ করে? আমি আমরা যখন স্যার আমি একটু অ্যাড করি, আচ্ছা শিওর, যেটা বলতে যাচ্ছে, আমরা যখন ইনকাম ট্যাক্সটাকে চার্জ করি সেটা তো আমরা ওই বছরের যে বছরের ব্যালেন্স শিট করছি ওই বছরেই চার্জ করি। না ওই বছরেই আমরা প্রভিশনটা করি। আমি একটু শেষ করি, তারপর একটু ক্লিয়ার হবে। ওই বছরেই আমরা ট্যাক্স এক্সপেন্স কে ডেবিট করি এবং আমার প্রভিশনকে ক্রেডিট করে রাখি। জি জি, তাই তো? এখন পরবর্তী বছর এসে আমি কি করবো, আমার এই ট্যাক্সটাকে পেমেন্ট করব। তখন আমি যে টাকাটা পেমেন্ট করব ওইটা আমি অ্যাডজাস্ট করব আমার এই পেয়েবল এর সঙ্গে। জি জি, ওই পেয়েবল যদি আমার কম হয়ে যায় সেক্ষেত্রে আন্ডার এবং ওভারের বিষয়টা সেটা এখানে ওই অ্যাডজাস্টমেন্ট আমরা পরবর্তী বছর গিয়ে দিব। স্যার আমি কি ঠিক শিওর বললাম? শিওর, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। স্যার আমি বলতেছিলাম স্যার ট্যাক্স সারেন্টি কি স্যার দুইটা হয় স্যার একই ইয়ারে? কারণ হচ্ছে স্যার একটা হচ্ছে এই বছরের ট্যাক্সটাকে রেকর্ড করার জন্য, আরটা হচ্ছে স্যার আরেকটা পরে আগে মানে গত বছরের ট্যাক্সটাকে পে করার এন্ট্রি। আচ্ছা আমরা একটু অঙ্কে যাব, আপনি পেয়ে যাবেন আপনার উত্তরটা। আপনার ঠিক আছে স্যার, একটু থাকুন, আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। ওকে, এই প্রবলেমটা দেখলেই মনে এখনই হয়ে যাবে। প্রবলেমটা দেখুন, আমরা এটা পুরো অঙ্ক নামিয়েছি, এটা আমরা নিয়েছি আপনাদের টেক্সট থেকে নিয়েছি। আপাতত টেক্সট না খুললেও চলবে, আপনি এখান থেকে দেখি আমরা কি বলেছি। দি ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর সাদ লিমিটেড। ইনকাম ট্যাক্স প্রভিশন 31st December 18, 56,000. ইনকাম ট্যাক্স পেইড 28 September 59,900. ইনকাম ট্যাক্স এস্টিমেট ফর দ্য ইয়ার এন্ডেড। আমরা মনে এখানে উত্তরগুলো পেয়ে যাবো এখন নাকি, যেটা আমরা এখন কথা বলার চেষ্টা করেছি। দেখুন টাকা 70,000 বাংলা করলে দাঁড়ায়, আমরা 18 প্রভিশন রাখা আছে, দ্যাট ইজ বিগিনিং প্রভিশন 56,000। আর আমরা ইনকাম ট্যাক্সের যে ইয়ে করেছি এস্টিমেশন করেছি কত, 70,000। আমাদের এবছর পেইড করেছি 59,900 টাকা। ওকে স্যার, এই তো গল্পটা। Show the entries in the income tax account and the extracts from the financial statement. আমরা এটা কিভাবে হিসাবভুক্ত করব, আমরা যেটাকে ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট বলি বা আমরা ইনকাম ট্যাক্স শো করি হলো নরমালি কোথায়, আমাদের ইনকাম স্টেটমেন্টে যাবে, আর লায়াবিলিটি চলে যাবে ফিনান্সিয়াল স্টেটমেন্টে। এই হচ্ছে অঙ্কটা আমাদের, দেখি উত্তর পাই কিনা। আসুন এবার দেখুন একটু, যখন ট্যাক্স, আমরা অবশ্য শুধু ট্যাক্স লিখেছি, ইনকাম ট্যাক্স লিখলেও চলবে। আমরা ডিসেম্বর আমাদের অ্যাকাউন্টস খোলার কথা কবে দেখছি বলছেন, ফ্রম দ্য ফিনান্স স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড শো দ্য ডিসেম্বর 2019। ওকে আচ্ছা, দেখুন তো হিসাবটা মেলে কিনা আমাদের। যখন আমরা শুরু করছি আমাদের ব্যালেন্স ছিল, ব্যালেন্স 56,000 ছিল, একটু আবার 56 ছিল স্যার। আচ্ছা 56,000 ব্যালেন্স ছিল, দেখেন ইনকাম ট্যাক্স প্রভিশনটা ছিল আমার 56,000। এরপরে আমি ক্যাশে কত দিচ্ছি, 59,900 টাকা। তাহলে আমাদের কিন্তু এখান থেকে ছোটবেলার মতো ব্যালেন্সিং করে ফেলেন তো। 3,900 টাকা আমি বেশি দিয়েছি। ইয়েস 3,000, ইয়েস এই 3,900 টাকা আমাদের আন্ডার প্রভিশন আছে। ওকে এভাবে ভাবুন। ওকে থ্যাংক ইউ। এখন যদি মনে করেন পরের বছর যখন আমি যাব, লাস্ট পরের বছরের জন্য এইটা তাহলে কি হয়ে যাবে, বিগিনিং হয়ে যাবে। জি স্যার, এটা বিগিনিং হয়ে যাচ্ছে, দেখুন এই যে বিগিনিং, ওটা কারেন্ট ট্যাক্সের সাথে স্যার প্লাস হয়ে যাবে। আচ্ছা এটা পরে দেখি, তাহলে বোঝা যাবে, অটো হয়ে যাচ্ছে দেখেন। আচ্ছা আপনি ওভাবেও ভাবুন, তাহলেও হয়ে যাচ্ছে। এই 3,900 এখানে চলে আসছে। জি স্যার, এস্টিমেশন করেছি কত আমি এবার, 70,000। হ্যাঁ আমাদের এস্টিমেশন কত ছিল, 70,000। তাহলে কি দাঁড়াচ্ছে এস্টিমেশনে, এখানে আমাদের তাহলে 70,000 আমাদের ব্যালেন্স তৈরি করতে হবে এস্টিমেশনে। টোটাল মিলে আমার ইনকাম এস্টিমেশনে চার্জ হচ্ছে কত, তাহলে তিনি বললেন 70,000 সাথে 3,900 যোগ হয়ে যাবে, যেটা আমরা একটু আগে শেখালাম আপনাকে। পেছনে আসুন, কারেন্ট ইনকাম এস্টিমেটে যাবে কারেন্ট এস্টিমেট প্লাস আন্ডার অর ওভার প্রভিশন। জি বলুন স্যার, উত্তর দিব। সেখানে দুটো অ্যাকাউন্ট না স্যার, এখানে একটা ট্যাক্স প্রভিশন অ্যাকাউন্ট, একটা ট্যাক্স এক্সপেন্স অ্যাকাউন্ট না নাকি স্যার পরের পেজে? না আচ্ছা হ্যাঁ বলুন এখানে। এখানে আমি কনফিউজ স্যার। এখানে একটা হচ্ছে ট্যাক্স প্রভিশন অ্যাকাউন্ট, যেটা 70,000, এটা ট্যাক্স প্রভিশন অ্যাকাউন্ট থেকে ট্যাক্স প্রভিশনে যাবে হচ্ছে ক্রেডিট সাইডে, এজন্য এখানে ডেবিট সাইডে আসছে।
হ্যাঁ আমি আপনার কথাটা ঠিক, সরি স্যার। স্যার এটা ট্যাক্স অ্যাকাউন্ট না স্যার? আমরা ট্যাক্স অ্যাকাউন্ট করছি, আর এখন ট্যাক্স প্রভিশন অ্যাকাউন্ট কি আলাদা? হ্যাঁ সেটা আলাদা করবো আমরা, সেটা ইনকাম ট্যাক্স আচ্ছা, পেয়েবল যেটা বলছি। হ্যাঁ আপনি আগে ট্যাক্স অ্যাকাউন্টটা দেখুন, তাহলে আমাদের 59,900 আমরা ক্যাশে দিয়েছি, ব্যালেন্স ছিল এত, আমরা কিন্তু 3,900 টাকা আমাদের তাহলে গতবার কম দেওয়া ছিল, আমাদের হিসাব কম করা ছিল নাকি, টাকা বেশি দিয়েছি। দেখুন সহজ বাংলা নিয়মে বুঝি আমরা, টাকা বেশি দিয়েছি কিন্তু ধরা ছিল কম, তাই তো স্যার? তার মানে এবার আমার কারেন্ট ইয়ারে আমাকে এই 70 আর 3 মোট 73,900 টাকা আমাকে চার্জ করতে হবে। এই হিসেবে আমরা ইনকাম স্টেটমেন্টে চার্জ করেছি 73,900 টাকা। ওকে স্যার, ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে স্যার। জি স্যার। স্যার আরেকটা বিষয় হচ্ছে এখানে স্যার, বলুন স্যার 20-এর মধ্যে স্যার আপনি রাখছেন হচ্ছে স্যার 56,000 টাকা, কিন্তু 20-এর মধ্যে স্যার আপনি দেখাইছেন 59,900 টাকা, কিন্তু এটা তো স্যার 21-এ হবে। না, এটা তো আপনার 21 যদি হয় আপনার এটা ডিসেম্বরে, তাহলে এইটার ক্লোজিং মানেই তো এটা পরের বিগিনিং হয়ে যাবে নাকি? না আমি সরি ওখানে তো স্যার 18 আর 19 সালের হিসাবটা হইতেছে না। হ্যাঁ 18 সালে যে প্রভিশনটা রাখছে ওইটা তো স্যার 19 হবে, 19-এর হিসাব হবে, কিন্তু স্যার আপনি স্যার প্রথমটা তো 19 এর হওয়ার কথা। ও আচ্ছা, বেশি টাকা দিলাম না, না ওটা বলেনি স্যার, সরি একটু সমস্যা হয়েছে মনে হয়। এটা মনে হয় 19 আর আপনাদের এখানে আমরা মানে 20 করে ফেলেছি না সালটা। জি, দুটো 19-20 হবে স্যার। এটা 19-20 হবে, এটা 19-20 হবে। 19-20 হবে। ওকে আমি ঠিক করে দিব, পাঠানোর আগে ঠিক করে দিব, ঠিক আছে স্যার? আমি কনসেপ্টটা ক্লিয়ার কিনা যে প্রিভিয়াস ইয়ারে একদম সহজে বুঝি, আমরা ধরে রাখছিলাম 56,000 টাকা, পে করেছি 59,900 টাকা, ফলে আমাকে এবছর এক্সেস পেমেন্ট থাকবে 3,900 টাকা। আর আমি পেমেন্ট আমাদের এক্সপেন্স চার্জ করতে হবে 3,900। আর আমরা কি করেছি, পরের বছরের জন্য 70,000 টাকা আমরা বলেছি যে ইনকাম ট্যাক্স এস্টিমেশন রাখতে হবে, তাই টোটাল আমাকে মোট 73,900 টাকা ইনকাম এস্টিমেশনে চার্জ করতে হবে। ওকে স্যার? আচ্ছা এবার আসুন, এই 73,900 আমাদের হচ্ছে চলে যাবে কোথায়, তাহলে ইনকাম ট্যাক্স এক্সপেন্স, যেটা আমরা এখানে বসে এইটা করে আমরা উত্তর হিসাবে শো করে দিয়েছি এখানে ফাইনাল উত্তরটা। আমাদের প্রশ্ন এইভাবে চেয়েছিল যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স হিসাবে আমরা কত দেখাবো। ওকে, এবং এটা আমি নিচেও দেখেন করে দেখিয়েছি, একটু খেয়াল করেন। আপনি যেটা বুকে বলেছিলেন সেটা দেখেন আমরা নিচে করে দেখিয়েছি, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, কারেন্ট ট্যাক্স প্লাস আন্ডার প্রভিশন মিলে আমার একদম প্রথম যে স্লাইডে আমরা যোগ দেখিয়েছিলাম। জি স্যার। তাহলে 70 আর 3,900 73,900 আমি ব্যাকে গিয়ে আবার সেভাবে দেখাচ্ছি, দেখেন এখানে চলে আসছে। আর কারেন্ট লায়াবিলিটি সবসময় আমরা মাথায় রেখেছি, মনে রাখবেন কারেন্ট লায়াবিলিটি অলওয়েজ কারেন্ট এস্টিমেশন। ওকে স্যার, কারেন্ট লায়াবিলিটি সবসময় হবে কারেন্ট এস্টিমেশন, এই জন্য 70,000 রেখেছি এখানে আমরা। কারেন্ট লায়াবিলিটি আমরা কি ব্যালেন্স শিটে দেখাবো? হ্যাঁ এটা তো চলে যাবে কোথায়, এই যে লিখে দিছি দেখুন এখানে উত্তরটা এইভাবে শো করা আছে, খেয়াল করুন। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এক্সট্রাক্ট, অর্থাৎ এইটাই ওখানে দেখানো হবে কারেন্ট লায়াবিলিটি হিসাবে। এখানে কিন্তু এটা জার্নাল না, মাথায় রাখুন। কারেন্ট লায়াবিলিটি ডেবিট, ইনকাম ট্যাক্স পেয়েবল, ক্রেডিট এরকম না, কিন্তু এটা হচ্ছে ফিনান্সিয়াল পজিশন। আমরা দেখাই কিভাবে ইনকাম ট্যাক্স পেয়েবল অলওয়েজ আন্ডার কারেন্ট লায়াবিলিটি, এই জন্য কারেন্ট লায়াবিলিটি আন্ডারে তাকে দেখিয়েছি। ওকে স্যার? ওকে স্যার। ওকে, দিস 70,000 আপনি মনে করেন না যে এখানে এটা ডেবিট ক্রেডিট করা, এটা নরমাল হলো পজিশন দেখানো। আমরা জানি ফিনান্সিয়াল পজিশনটা কি, হোয়াট ইজ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন? নরমালি ইট ইজ দ্য লিস্ট অফ অল assets and liabilities in at a particular date. ওকে, এটা নির্ধারিত দিনে আমরা জানি অ্যাসেট লায়াবিলিটি তালিকা মাত্র। তো এই তালিকায় যেহেতু আমরা সবাইকে দেখাচ্ছি না, অনলি কারেন্ট লায়াবিলিটি আন্ডারে ইনকাম ট্যাক্স পেয়েবলটাকে শো করছি। ওকে স্যার? ওকে স্যার সেপ্টেম্বরে আমাদের জার্নালিটি কি হবে স্যার? আগের পেজে চলেন স্যার। ও আচ্ছা, যদি দেই আর কি। ওকে, থ্যাংক ইউ। সেপ্টেম্বরে আমাদের সেপ্টেম্বর ট্যাক্স পেইডের সময় জার্নালিটিটা। হ্যাঁ বলেন, এটা জার্নালিটি হবে ইনকাম ট্যাক্স ক্যাশ ক্রেডিট, আছে ইনকাম ট্যাক্স প্রভিশন ডেবিট। জি, তাহলে তো স্যার আমরা তারপর প্রভিশন তো স্যার আমার এত নাই, তাহলে আরেকটা এন্ট্রি আসবে স্যার, আর একটু লাগবে স্যার, আরেকটা এন্ট্রি। সেটা যখন আমরা ফাইনাল করব যাবে, আমরা এখন আপনাকে শুধু শেখাচ্ছি ইনকাম ট্যাক্স এইটুকুন কিভাবে যাবে। আমি কিন্তু দেখেন আংশিক দেখাচ্ছি যেটা এইটুকুন প্রভাব পড়বে। আমার এই প্রশ্নটার উত্তরটা ছিল যতটুকুন পার্শিয়াল যে ইফেক্ট আমরা সেটুকু দেখাচ্ছি। আমরা ওভারঅল জার্নাল নিয়ে ডেবিট আর ক্যাশ ক্রেডিট স্যার, ক্যাশ আর ব্যাংক ক্রেডিট, এটা জন্য অঙ্ক আছে স্যার শেষে। আমরা আপনাকে কিন্তু ধাপে ধাপে বোঝাচ্ছি যে ওভার আন্ডার বোঝানোর জন্য এইটুকুন করা আপনার। স্যার কি বোঝাতে পেরেছি আপনাকে? আমাদের যে ওভারঅল এন্ট্রি গুলো হবে সেগুলো এখানে কিন্তু শো করিনি, সেটা আর একটু পরে আছে স্যার। স্যার এমনি স্যার জানতে চাচ্ছিলাম আর কি স্যার। না ওটা হলে তো এটা হবে, ওটার জন্য তো আমাকে আবার এন্ট্রি দিতে হবে।
এবং ওইটা কিন্তু অটো হয়ে যাচ্ছে এখানে দেখুন। এই যে আপনি ব্যালেন্স সিডি করে যখন চলে আসবে ইনশাআল্লাহ। পরে অঙ্কে যাই। এরকম কি এন্ট্রি দিতে হবে স্যার? আমরা ওভার অ্যালোকেশন ডেবিট এরকম কিছু আছে? না, এটার মধ্যে নাই, আমার এখানে নাই। এখানে নাই স্যার, এমনি জার্নাল আছে। এখন জার্নালে অঙ্কের ভাষা হিসেবে বুঝতে হবে। ঠিক আছে স্যার, একটু যাই, একটু যেতে দেন স্যার। ওকে ওকে। And now another term, our third term, deferred tax. Deferred tax একটু পড়ুন, আমি বুঝাই দিব পড়ার পরে আর কি। Deferred tax is the national ডেফার ট্যাক্সটা কি স্যার দেশের আঙ্গিকে? আমি বুঝাবো, আপনি পড়ুন। আমি আপনার এটুকুন প্রথম 5 লাইন পড়ুন, তারপরে আমি পরের কথাগুলো আস্তে আস্তে বুঝাবো। আপনি পড়ার পরে আমি বুঝাই দিব, সব ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ওকে স্যার, পড়া শেষ না? ওকে স্যার। আচ্ছা, ডেফার ট্যাক্স দরকার নেই। আপনি যখন ইন্টারমিডিয়েটে বা আমার অনার্স অঙ্ক করেছি, ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট এরকম পড়েছেন কিনা? স্যার আগে যেটা বিলম্বিত বিজ্ঞাপন, হ্যাঁ, আগে যেটা দিয়েছেন, তাই না? আমরা মনে হয় শিখেছি যে আমরা এইভাবে লিখেছি যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স উইল বি ডিফার্ড ফর নেক্সট 5 ইয়ার্স, এরকম শিখেছি কোথাও অঙ্ক? ওকে ফাইন। তার মানে আমরা অ্যাডভান্স যখন দেই এটাকে আসলে ডিফার্ড বলি, তাই তো? বিলম্বিত, হ্যাঁ, ইয়েস, বাংলা আমরা বলি বিলম্বিত ব্যয়। আমরা যে অনেক সময় দেখা যায় ইনকাম স্টেটমেন্ট ইজ আইটেম, বাট নেচার অফ এক্সপেন্স বা হেভি এক্সপেন্স করার কারণে আমরা যদি ওই বছরে সব ট্রিট করি, দেখা যায় আমরা প্রফিটই পাচ্ছি না, তখন লস তৈরি হয়ে যায়। সেই জন্য বড় বড় খরচগুলো, যার যে খরচের প্রভাবে, যেমন অ্যাডভার্টাইজমেন্ট খরচ একবারে অনেক করি, কিন্তু এই প্রভাবে কি হয়, ইন দ্য লং রান আমাদের সেলসটা বাড়তে থাকে, তাই তো? তো যে কারণে আমাদের কিন্তু একটা রিজনিং হলো যে ওই টাকাটা আমরা তখন 5-6 বছরে ভাগ করে দেই। তাহলে ডেফার্ড অর্থাৎ বিলম্বিত। এবার আপনি ভাবুন, আমরা যখন ট্যাক্সের হিসাব করছি, ইনকাম ট্যাক্স, আমি তো একটা এস্টিমেশন করি হলো আমাদের যেটা যখন অ্যাসেসমেন্ট করে আমি একটা ট্যাক্স পে করার চেষ্টা করি বা পে করি, অথরিটির কাছে যখন আমরা সাবমিট করি তখন কিন্তু ওই একই ইনকাম কি থাকে না কিছু চেঞ্জ হয়? আমরা গত কয়েক ক্লাসে বলার চেষ্টা করেছি, চেঞ্জ হয়। ওকে ফাইন। চেঞ্জটা কেন হয়? কারণ দেখা গেল আমরা একটা পদ্ধতি হিসাব করি আর ইনকাম ট্যাক্স অথরিটি আরেকটা রেগুলেশন। একজনে বলবে, জি থ্যাংক ইউ। মানে কিছু আইটেম আমরা একটু এদিক ওদিক করার কারণে, অর্থাৎ যেমন আমি একটা পেনাল্টি এক্সপেন্স ধরেছি, আমার ট্যাক্স সেই হিসাবে লাভ কম হয়ে গেছে, ট্যাক্স কম দিয়েছি বা কম হিসাব করেছি, কিন্তু আমার দেখা যাচ্ছে কিছু একটা ডোনেশন দিয়েছি, সেটাকে ইনকাম ট্যাক্স অথরিটি এটা অ্যালাউ করে নাই। তার মানে রিকগনিশন অফ প্রফিট ট্যাক্সেশন ট্রিটমেন্টের জন্য যখন আমরা যাচ্ছি, তখন দেখা যাচ্ছে কিছু আইটেমের জন্য আমাদের হয়তো যে হিসাবটা করেছি ওই হিসাবটা আমাদের থাকছে না, ফলে আমাদের হয় ট্যাক্স বেশি দেওয়া হচ্ছে, হিসাব করা হচ্ছে, অথবা কম দেওয়া হচ্ছে, নাকি? অথবা স্যার দেখা যাচ্ছে কোন সময় ডেপ্রিসিয়েশনটা যখন একটু ভ্যারি করে। হ্যাঁ, আমি যাচ্ছি সেখানে, একটু পরে যাব। ডেপ্রিসিয়েশন না, আমরা এটা অ্যালাউ করছি 20% ধরে করতেছে, কিন্তু দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটি বলছে 30% অথবা 10%। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আওয়ার অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন এন্ড আওয়ার ট্যাক্স ডেপ্রিসিয়েশন, এই তো স্যার? পার্সেন্টেজ যাই হোক। জি স্যার। তাহলে আমরা বলছি, আপনি প্রথমে মনে রাখবেন যে ডিফার্ড ট্যাক্স ডাজ নট রিকগনাইজ এনি ট্যাক্স পেমেন্ট। ডিফার্ড ট্যাক্স মানে আপনার কোনো ট্যাক্স পেমেন্ট দেওয়ার কথা বলা হচ্ছে না। ডিফার্ড ট্যাক্স মানে হলো আমি যে হিসাব করেছি এই হিসাবটা আমাকে একটু বিলম্বিত করতে হবে। কেন বিলম্বিত করতে হবে? সেই বিলম্বিতটা হলো যে আমরা যে হিসাব করেছি এই লাইভ যে আমাদের যে প্রফিট হিসাব করেছি, ট্যাক্স ট্রিটমেন্টের রিকগনিশনটা ততটুক নাও হতে পারে। সিমিলার টু রিকগনিশন অফ প্রফিটস দেন দ্য ট্যাক্সেশন ট্রিটমেন্ট। তার মানে অ্যাকাউন্টিং যে প্রফিট করেছি এবং ট্যাক্সেশন ট্রিটমেন্ট যে প্রফিটটা যখন সেম হয় না, তখন আমাদের ক্যালকুলেটেড ট্যাক্সটা একটু কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। কারণ আপনি ট্যাক্স বেশি ধরে ফেলেছেন কিন্তু দেওয়ার কথা ছিল না, তাহলে কি হবে? পরবর্তীতে এটাকে অ্যাডজাস্ট করার সুযোগ তৈরি হবে। জি স্যার।
আসলে থিমটা এরকম, ডেফার্ড ট্যাক্স এই অর্থে ব্যবহার করা হচ্ছে যে আমি যখনই এই কাজটা করছি, যে যখন আমার এক গ্যাপ তৈরি হচ্ছে, গ্যাপটা কার সাথে হচ্ছে? ট্যাক্স অথরিটির সাথে। দ্যাট ইজ বুক ট্যাক্স। আমরা যেটাকে বলছি অ্যাকাউন্টিং ট্যাক্স, এটা হচ্ছে বুক ট্যাক্স। আর Book অথরিটি tax। যেটা ইনকাম হচ্ছে এটাকে আমরা বলছি অ্যাকচুয়াল ইনকাম ট্যাক্স। এই অ্যাকচুয়াল ইনকাম ট্যাক্স এবং বুক ট্যাক্সের মধ্যে যখন গ্যাপ তৈরি হবে, এই গ্যাপটাকে আমরা বলছি ডেফার্ড ট্যাক্স। ওকে স্যার? জি স্যার। ডেফার্ড ট্যাক্স তাহলে কেন হচ্ছে সে পরে আমি যাবো, সে কারণটা পরে ব্যাখ্যা দিয়েছি আপনাকে। এবং এইটা আমার লায়াবিলিটি হতে পারে, এটা আবার আমার অ্যাসেটও হতে পারে। লায়াবিলিটি কখন হবে? যদি আগে আমরা কম দিয়ে থাকি, কম, ইয়েস, যদি ফিউচার পেমেন্ট বেশি হয়, এরকম যদি সুযোগ হয়, তখন আমার লায়াবিলিটি তৈরি হবে। আর যদি আমার ঠিক বিপরীতটা হয়, তখন এটা আমার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট তৈরি হবে, নাকি স্যার? ওভার পেমেন্ট, দেখুন আমি লেখার চেষ্টা করেছি স্যার। তাহলে কি আন্ডারলাইন যেটা পড়লাম, জি, জি, জি। ওইটা কি অ্যাসেট? না, ওটা অ্যাসেট, ওটা তো আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট মাত্র। আমরা কিন্তু এখন মূল ইয়েতে যাচ্ছি, ইনকাম ট্যাক্স অথরিটির সাথে যে টাকা পয়সা দিচ্ছি। আপনি বলছেন স্যার ক্যাশে ওই যে আমরা কম বেশি দিলাম, আমরা যে ক্যাশে কম বেশি, ওই যেটা বলেন ওভার প্রভিশন স্যার, আন্ডার প্রভিশন। জি স্যার, ওইটার কথা বলছি, তাহলে ওর সাথে কোরিলেটেড সেটা বলা হচ্ছে আর কি। হ্যাঁ, ওটা কোরিলেটেড, কিন্তু ওইটা আমি এখন ওই ডিফারেন্স সবই যে ডিফার্ড হবে, নট দ্যাট। ডিফার্ড কোনটা হবে এটা পরে আসছি, আপনি একটু শুনতে থাকুন। জি। ডিফার্ড ট্যাক্স মানে আমরা ফিউচারে এটাকে এগিয়ে নেওয়ার সুযোগ থাকবে, সেটা কম হতে পারে, বেশি হতে পারে। কোন ক্ষেত্রে নেওয়া যাবে আর কোন ক্ষেত্রে নেওয়া যাবে না, এইটা আমরা আসছি এখনো। এবং ডিফার্ড ট্যাক্স বলতে আমার একটা প্রশ্ন ছিল স্যার। ওকে স্যার, স্যার বলেন। স্যার, আমার যা কারেন্ট ট্যাক্স সেটার চাইতে হয়তোবা আমার কম দেওয়ার সুযোগ থাকতে পারে, যে ঠিক আছে আমার কম হচ্ছে, সেটা আমি নেক্সট ইয়ার গিয়ে অ্যাডজাস্ট করবো। জি জি। কিন্তু আমার যা কারেন্ট ট্যাক্স এটা হচ্ছে বেশি কিভাবে, মানে যেটা আপনার অ্যাসেট বলছি, বেশি কিভাবে এটা ক্রিয়েট হচ্ছে স্যার, এটা আমাকে একটু ক্লিয়ার করবেন। ক্লিয়ার করব? আচ্ছা, আপনি আমরা কিন্তু ট্যাক্স কি 1 বছর পরে দিচ্ছি? জি। আচ্ছা, এরপরে আমার যখন ট্যাক্স দিচ্ছি, তখন আমার এইটা তো আপনার অথরিটি আবার ইয়ে করবে না, রিক্যালকুলেট করবে আপনার ট্যাক্সটাকে, অথবা রিভিউ করবে স্যার। রিভিউ তো করবে, রিভিউ আর রিক্যালকুলেট আমরা যেটা বলি, রিভিউ বলি আমরা, রিভিউ করবে স্যার। অবশ্যই করবে স্যার। এবং আমরা যদি যখন ইনকাম ট্যাক্স আরো বেশি অঙ্ক শিখবো পরে আর2 তে গিয়ে, তখন দেখবেন আপনি যে অনেক বেশিরভাগ ক্ষেত্রে ডিফারেন্স অনেক বেশি হয়ে যাবে, কারণ আমাদের কিছু ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স থাকবে এবং বুক ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স ডেপ্রিসিয়েশনের পার্থক্য তৈরি হবে। এই সমস্ত কারণে আমার যে একটা লায়াবিলিটিটা একটা ডিফারেন্স তৈরি করবে। স্যার কি আমি কি বুঝাতে পেরেছি স্যার? জি স্যার, বুঝতেছি স্যার, বুঝতেছি স্যার। না, উনি যে পরে যিনি কথা বললেন যে কেন পার্থক্য হবে, পার্থক্যটা তো ও কারণে হবে, ওরা যখন রিভিউ করে দেখবে তখন দেখবে যে আমার কিছু এক্সপেন্স আছে যেগুলো ইনঅ্যাডমিসিবল ছিল, ফলে ওটাকে সরিয়ে দিবে। ওরা দিলেই তো আমার ইনকাম বেড়ে যাবে, বেড়ে গেলে ট্যাক্স বেড়ে যাবে। ওকে স্যার? লায়াবিলিটিসটা বুঝছি স্যার, কিন্তু ট্যাক্স অ্যাসেটের যেটা স্যার, এই গ্যাপটা। তাহলে এবার বিপরীত আসুন, যদি ওরা হিসাব করে দেখে যে আমার প্রফিট আরো কম হওয়ার কথা ছিল, আমি অলরেডি ট্যাক্স বেশি দিয়ে ফেলেছি, হতে পারে না স্যার? আমার অ্যাডমিসিবল এক্সপেন্স ছিল, আমি এক্সপেন্স গুলো নেই নাই, আমি ভুল করেছি বা কোনো কারণে অ্যাডমিসিবল এক্সপেন্স নেই নাই, হতে পারে না স্যার? আমরা তো স্যার ট্যাক্সটা তো স্যার পরে দিই, আগে তো স্যার হিসাবটা করি। জি 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 স্যার। স্যার আমরা তো স্যার ট্যাক্সটা পরে দিই, স্যার আগে তো যখন স্যার হচ্ছে হিসাব করি না। আচ্ছা, আমরা একটু প্রথমে বলি, এখানে কিন্তু আমি ট্যাক্স, আমরা অ্যাকচুয়াল ট্যাক্স অথরিটির সাথে যে ট্রানজাকশন, এটা কথা বলছি না, আমি আমার বইয়ের হিসাবটা মিলাচ্ছি। আমরা কিন্তু অ্যাকাউন্টিং কিপিংটা করছি এখন। আমি বই একটা লিখছি আর হ্যাঁ হ্যাঁ, ইয়েস, আমরা ট্যাক্স অথরিটিটা পে করেছি, এই ডিফারেন্সটুকু নিয়ে আমরা কাজ করছি। আমরা কিন্তু আবারও বলি, গতদিন পর্যন্ত হলো আমরা ট্যাক্স অথরিটি ছিলাম, আজকে কিন্তু আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করছি, যে আমরা যে ট্যাক্সটা দিচ্ছি, হিসাব করছি, এটা আমার অ্যাকাউন্টিং বইতে আমরা কিভাবে লিখবো। ঠিক আছে স্যার? আমরা দিয়ে ফেলেছি, বেশি দিয়েছি, কম দিয়েছি, সে রিফান্ডের চিন্তা ওদের সাথে পরে বুঝবো আমরা, বাট নাও উই আর ওয়ার্কিং উইথ আওয়ার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। স্যার যিনি শেষে বলুন স্যার, একটু আগায় আমার মনে হয় ক্লিয়ার করতে পারবো। জি স্যার, জি স্যার, অনেক এক্সাম্পল দেখলে সবই ক্লিয়ার হয়ে যাবে। জি জি, একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে স্যার। এখন ডিফারেন্স দুই রকম হয়, একটা পার্মানেন্ট ডিফারেন্স আর একটা হলো টেম্পোরারি ডিফারেন্স। এখন দেখুন, আমরা একটা এক্সাম্পল দিয়েছি এখানে, পার্মানেন্ট ডিফারেন্স যখন হচ্ছে, বলা হচ্ছে কোনটা, এ কোম্পানি ইনকারিং এ ফাইন, এই ফাইনের কারণে যে ডেফার্ড ট্যাক্সের সৃষ্টি হবে, এইটাকে আপনি ডেফার্ড ট্যাক্স আমরা বলবো না, আমরা ডেফার্ড ট্যাক্স শুধু কাজ করব যদি এটা টেম্পোরারি ডিফারেন্স হয়। কেমনটা কথা হয়ে গেল?
একটু খেয়াল করুন, পার্মানেন্ট ডিফারেন্স বলছি বিটুইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্স অ্যাকাউন্টিং দ্যাট ইজ নেভার এলিমিনেটেড, যেটাকে আপনি বিয়োগ করতে পারবেন না, সরাতে পারবেন না, কমাতে পারবেন না, সেইগুলোকে বলছি আমরা পার্মানেন্ট ডিফারেন্স। এবং এটা একটা উদাহরণ আমি দিয়ে রেখেছি এখানে, যদি একটা ফাইন তৈরি হয়, ফাইন দিয়ে যখন ওখানে আসবে, সেই ডিফারেন্সের কারণে আমি ডেফার ট্যাক্স তৈরি করতে পারবো না। ডেফার ট্যাক্স তৈরি হবে শুধুমাত্র হলো অ্যাসেট এবং লায়াবিলিটির ক্যারিং অ্যামাউন্টে যে ট্যাক্স বেস বলি আমরা, নিশ্চয়ই আমরা প্রথম বা দ্বিতীয় 2-1 দিন বা 3 কি 4 নম্বর লেকচারে কথা বলেছিলাম ট্যাক্স ডেপ্রিসিয়েশন এবং অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, নাকি স্যার? জি স্যার। এই আমরা কিন্তু মূলত এইটুক নিয়ে কাজ করব, আমরা আমাদের পুরো ডিফারেন্স হলেও বলতে পারবো না, এইটুকু আমার এই অঙ্কে না দিলেও চলতো, আপনার বইতে আছে বা আপনি ধারণা দেওয়ার জন্য বললাম যে দুটো ডিফারেন্স তৈরি হয়, একটা পার্মানেন্ট আর একটা হচ্ছে টেম্পোরারি ডিফারেন্স। এবং টেম্পোরারির মধ্যে আবার ডিডাক্টেবল একটা শব্দ আছে। এই টেম্পোরারি ডিফারেন্স যেটা ডিডাক্টেবল হবে, অর্থাৎ এইটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, এবং সেটা কোনটা শুধু মাথায় রাখবো আমরা, যে আমার অ্যাসেট এবং লায়াবিলিটি যে ক্যারিং অ্যামাউন্ট থাকবে, এই ক্যারিং অ্যামাউন্ট দুইটা হয়, একটা হচ্ছে আমার যেটা ক্যারিং অ্যামাউন্ট অ্যাকাউন্টিং বেস, আর একটা হচ্ছে ট্যাক্স বেস। শুধুমাত্র ট্যাক্স বেস এবং অ্যাকাউন্টিং বেস যে ডিফারেন্সটা তৈরি হবে, এই ডিফারেন্সের কারণে যে আমার ট্যাক্সের যে ডিফারেন্স হবে, এইটাকে আমরা বলবো ডেফার্ড ট্যাক্স। আমরা মনে হয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে অ্যাকাউন্টিং অথরিটি, ইনকাম ট্যাক্স অথরিটি যে আইটেমগুলো পারমিট করবে, যে মেইনলি ট্যাক্স বেস করতে বলবে এবং আমার অ্যাকাউন্টিং বেস হবে, এই কারণে যে ডিফারেন্স তৈরি হবে, এটা মূলত তৈরি হয় হলো আমার অ্যাসেট এবং লায়াবিলিটির জন্য, এবং লায়াবিলিটি না মূলত আমাদের তৈরি হবে হলো, আমরা যে অঙ্কে দেখবো সেটা হলো ডিপ্রিসিয়েশনের জন্য স্যার। ডেপ্রিসিয়েশনের জন্য। এইটুকু মাথায় রেখে একটা এক্সাম কি স্যার এরকম হতে পারে স্যার? বলুন স্যার। জি বলুন স্যার। মনে করেন যে আমি 20% একটা ইকুইপমেন্টের উপরে একটা ডেপ্রিসিয়েশন চার্জ করছি জি থ্রু আউট ইয়ার, তো দেখা যাচ্ছে যে ওইটা ট্যাক্স অথরিটি বলছে ওইটা 25% করতে হবে। হ্যাঁ অবশ্যই, এটাই। এখানে যে একটা 5% ডিফারেন্স, এই ডিফারেন্সটা কি টেম্পোরারি ডিফারেন্স? দিস ইজ টেম্পোরারি ডিফারেন্স। জি, দিস ইজ টেম্পোরারি ডিফারেন্স, এবং এটা আমরা एग्जांपल রেখেছি এর পরে। পার্মানেন্ট ডিফারেন্স স্যার একটু যদি ক্লিয়ার করেন। হ্যাঁ, পার্মানেন্ট ডিফারেন্সটা এটা আমরা বলছি হলো নট এলিমিনেটেড। এইটা আপনি ইনকাম ট্যাক্স অথরিটির সাথে গিয়ে মানে মিটমাট করতে পারবেন না, মানে না এটার জন্য আপনি যে যদি এটা তো আপনি বলতে পারবেন না, কারণ ফাইন এটা কখনো ইনকাম অথরিটি মেনে নিবে না, ফলে ওইটা আপনি পরবর্তীতে না এটা ফাইন। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, a company is incurring now a fine, কোম্পানি একটা ফাইন বা জরিমানা দিচ্ছে, আপনি এই জরিমানার কারণে আপনি খেয়াল করুন, জরিমানার কারণে যখন আমি ফাইলটা দাখিল করব, এই জরিমানাটা ইনকাম অথরিটি মেনে নিবে না, তাহলে তখন আমার কি ট্যাক্স বেড়ে যাবে? এমনটা হতে পারে কি যে স্যার একটা দেখা যাচ্ছে একটা অকারেন্স করা হয়েছে যার জন্য একটা ফাইন ধার্য করছে, কিন্তু ওই ফাইনটা আমি ইনকাম স্টেটমেন্টে এক্সেস হিসেবে দেখাইছি। জি তো সেই কারণে যে আমি এটার জন্য যে আমি ট্যাক্স মানে এটা আমার জন্য ক্যারি হবে না, এটার জন্য ওর জন্য যে ডিফারেন্ট অ্যাসেট হিসেবে থাকবে ট্যাক্স, ওইটা আপনি কোনো সুযোগ নাই, আপনি মানে ক্যারি করতে পারবেন না। টেম্পোরারি ডিফারেন্স মানে এটা ক্যারি করার সুযোগ নাই, যে আমরা ওইটাকে এর সাথে পেমেন্ট করে দিতে হবে, মানে আবার বলছি পেমেন্ট এটাকে ডিফারেন্স ক্রিয়েট হবে না, মানে পরবর্তী আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, এটাকে আপনি অ্যাডজাস্টমেন্টে আনতে পারবেন, এর মেইন থিং। ফাইন বা পেনাল্টি ডিফারেন্ট ট্যাক্স আওতায় আসবে না, এরকম কি স্যার? আমরা ভাষায় বলি স্যার, পার্মানেন্ট ডিফারেন্স হচ্ছে স্যার সেই ডিফারেন্সটা ট্যাক্স অথরিটির সাথে যেটা আমি কোনো ডিসিশন মেকিং করে কিছু করতে পারবো না, ওরা নিবে। ইউ কান্ট এলিমিনেট, ইয়েস। টেম্পোরারিটা হচ্ছে যেটা যদি ডিফারেন্স হয়ও, এটা আমি ওদের সাথে কথা বলে বা কিছুটা করে আমরা এটা করতে পারি। না এটা কথা বলেন, এটা নিয়মে আছে, এটা নিয়মে আছে আর কি। হ্যাঁ, পরবর্তী বছরগুলোর জন্য এটা আপনি টেনে নিতে পারবেন, আমরা যেটাকে বলেছি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। এটা ভালো ইংরেজি হচ্ছে, আমরা ক্যারি ফরওয়ার্ড শিখেছি। এই দিস টেম্পোরারি ডিফারেন্স উইল বি ক্যারি ফরওয়ার্ড ফর নেক্সট পিরিয়ডস। ওকে স্যার? আমাদের একটা ব্রেক দেখাই দিব অবশ্যই। এখন কয়টা ও নামাজ ঠিক এখন থেকে 10 মিনিট। স্যার বিষয়টা হলো যে কি ডিফারেন্ট ট্যাক্স স্যার একটু এক মিনিট কথা বলুন স্যার। ডিফারেন্ট লায়াবিলিটি ট্যাক্স ওটি তো আমার টেম্পোরারি ডিফারেন্স তা না স্যার। আবারও বলি, ডেফার্ড ট্যাক্স অনলি ক্রিয়েট উইথ দিস টেম্পোরারি ডিফারেন্সেস। আমরা অন্য কোনো কারণে যদি ট্যাক্স কমে যায় বা বেড়ে যায়, সেটাকে অ্যাডজাস্ট করার সুযোগ তৈরি অ্যাকাউন্টিং এ করা যাবে না, মানে আপনি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আর আনতে পারবেন না। এলো থিমটা। হ্যাঁ ঠিক আছে স্যার, তো আমরা কিন্তু ঠিক উইল কাম ব্যাক আফটার জাস্ট 10 মিনিটস। ওকে স্যার? ওকে স্যার, থ্যাংক ইউ।
Dear participants, Assalamu alaikum. Yes, sir. We are back. ওয়ালাইকুম আসসালাম স্যার। Okay, thank you. Can I start now? Yes, sir. 10 মিনিট তো স্যার হয় না, আই থিংক ওয়েট করা উচিত। সরি। অনেকে তো আসতে নাও পারে। ঠিক আছে স্যার, মানে আমরা আর 2 মিনিট বাকি আছে মনে হয়, আমি ঠিকভাবে হিসাব করিনি। থ্যাংক ইউ স্যার। এমনি গল্প করি। হ্যাঁ,
জি স্যার। এই যে কথা বলেন, আপনি কোন জায়গার মানুষ? এই আপনার আপনার গলাটা খুব সুন্দর লাগছে। স্যার আমি হ্যাঁ আপনি স্যার আমি বায়ো অরিজিন চিটাগং স্যার, বাট এখন ঢাকায় আছি। অরিজিন চিটাগাং, ঢাকায় আছেন আপনি? কোন জবে আছেন নিশ্চয়ই? না স্যার, আমি এখন ফাইনাল সেমিস্টার ব্র্যাক ইউনিভার্সিটি। ও আচ্ছা আচ্ছা, ব্র্যাক ইউনিভার্সিটি ফাইনাল সেমিস্টার, নাও একদম পিওর স্টুডেন্ট আর কি, এই তো? ইয়েস স্যার। না ইয়েস স্যার, এই যে ইন্টার্নশিপ হবে স্যার কিছুদিন পরে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, প্লেন উড়ে যাচ্ছে নাকি আপনাদের ওখান থেকে? কারো কাছ থেকে মনে হলো একটা এয়ারক্রাফট উড়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, এটা মনে হচ্ছে স্যার। যাক 91, আমরা মনে আরো 4-5 জন, আমরা 99 পার্টিসিপেন্ট ছিলাম আজকে শুরুতেই। 92 আরো 4-5 জন এখন আসবে। তো আমরা একটু কথা বলি, আমরা জরুরি যেটা বলছিলাম, deferred tax, জি স্যার বলেন। deferred tax does not mean any payable to tax authority, মাথায় রাখবো যে deferred tax যেটা আমরা হিসাব করছি এর অর্থ এটা না যে আমরা এটা কিন্তু অথরিটি কোনো পেমেন্ট হবে না, এটা আমরা শুধু কি ঘরোয়াভাবে হিসাবটা রাখবো। ঠিক আছে স্যার, ক্লিয়ার বলা আছে deferred tax does not represent the tax payable to authority, মানে আমরা ওই যে ডিফারেন্সটা কি করব, আমরা হিসাব করে রেখেছি কম বা বেশি সেটা আগামীতে টানতে টানতে নিয়ে যাব আর কি। নরমালি ইট উইল মানে ইট উইল অ্যাডজাস্টমেন্ট, ইট উইল অ্যান অ্যাডজাস্টমেন্ট অনলি। ঠিক আছে স্যার? খুব কষ্ট হচ্ছে কার মনে? মোহাম্মদ সেলিম সাহেব মনে হচ্ছে নাকি? মোহাম্মদ ইসলাম সাহেব জি, মেবি নাও ইউ আর স্লিপিং। ওকে ইসলাম ভাই ক্যামেরাটা বন্ধ করেন। হ্যাঁ 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 ঠিক আছে, ইসলাম ভাই ক্যামেরা বন্ধ করেন। আমরা শুরু করি স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তো একটু sure, দেখি আমরা মনে হয় একটা এক্সাম্পলে গেলে একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা আমাকে হয়তো বলা আরেকটা কি হয় কি, রোজা থেকে তো একটু কথা বলতে কষ্ট হয়, এটা আপনারা বুঝছেন বা বুঝবেন। সারাদিন পরে মোহাম্মদ ইসলাম ভাই ক্যামেরাটা বন্ধ করেন। ওকে, না আমরা ওনাকে দেখছি না, আমি সরে যাচ্ছি। ওকে স্যার আপনি শুনলেও আমাদের একটু প্রফেশনাল হওয়া দরকার। ওটাই তো ওনার জন্যই বলছি। ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এবার আমি আমার নিজেকে একটু দেখাচ্ছি তাহলে। ওকে, দেখুন আমি ছোট্ট একটা ডিজাইন রেখেছি, খেয়াল করুন। দেখুন যে ক্যালকুলেটিং অ্যান্ড অ্যাকাউন্টিং ফর ডেফার্ড ট্যাক্স ইকুয়াল টু অলওয়েজ ACB, দ্যাট ইজ অ্যাকাউন্টিং ক্যারিং ভ্যালু। আমরা ACB ব্যবহার করেছি সংক্ষেপে লেখার জন্য, অ্যাকাউন্টিং ক্যারিং ভ্যালু মাইনাস ট্যাক্সেবল ক্যারিং ভ্যালু ইনটু ট্যাক্স রেট। তার মানে আমরা যখন ওই যে যিনি বললেন যে স্যার ক্যারিং ভ্যালু ডিফারেন্স, আসলে তাই যে ওই যে 20% বলি আর 18-16% বলি, অর্থাৎ ট্যাক্স অথরিটি যেটা পারমিট করবে, আন্ডার ট্যাক্স অথরিটি হোয়াট ইজ আওয়ার ক্যারিং ভ্যালু অ্যান্ড আন্ডার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হোয়াট ইজ আওয়ার ক্যারিং ভ্যালু, ডিফার্ড ট্যাক্স উইল বি দ্য ডিফারেন্স অফ দিস টু ইনটু ট্যাক্স রেট। ওকে স্যার, এবং আমরা অঙ্ক দিয়ে পেয়ে যাবো একটু পরে আশা করি। জার্নালটা কি হবে, আমি যখন এটা আমার ডেফার্ড ট্যাক্স যদি ইনক্রিজ করে তখন আমাদের ইনকাম ট্যাক্স এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে যাবে, ডেফার্ড ট্যাক্স প্রভিশন আমরা করব। আবারও বলি, আমরা কিন্তু ডেফার্ড ট্যাক্স মানে ইট ইজ নট পেয়েবল টু আওয়ার ট্যাক্স অথরিটি। ডেফার্ড ট্যাক্স কখনোই আমার অথরিটিকে পেয়েবল না। ঠিক আছে, তাহলে আমি যখন এটাকে আমি যদি একটা ডেফার্ড ট্যাক্স প্রভিশন রাখবো, এখানে আসলে খুব মারামারি হচ্ছে কোথাও গো, মানে কেউ কি খেলছে? মিট করে দেন সবাইকে। যতীন্দ্র চন্দ্র। Okay, sir. Okay, thank you, sir. When decreases, then deferred tax provision debit, income tax expense credit করবো, vice versa. এবং আমরা দেখেন ছোট্ট একটা উদাহরণ দিয়েছি এখানে বোঝানোর জন্য, লেট অ্যাকাউন্টিং ক্যারিং ভ্যালু 250, ট্যাক্স ক্যারিং ভ্যালু 225, ট্যাক্স রেট হলো আমাদের 20%, দেন আওয়ার ডেফার্ড ট্যাক্স কত হবে দেখুন, 250 বিয়োগ 225, আমরা তখন তাকে বলবো যে 5 টাকা আমার ডেফার্ড ট্যাক্স তৈরি হবে। ঠিক আছে স্যার, দেখি একটু স্যার যদি টোটাল ক্যারিং ভ্যালু যদি স্যার বেশি হইতো। টোটাল ক্যারিং ভ্যালু বেশি বলতে 250 টু ডিফারেন্স আমি ঠিক বেশি বুঝলাম না স্যার। স্যার আমরা একটু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে যদি বুঝতাম তাহলে মানে আমরা আসলে ডেফার্ড ট্যাক্সের হিসাবটুকু এইভাবে বের করব। আমি অঙ্কে যাই স্যার, এই অঙ্ক আছে এক্ষুনি মনে হয় পেয়ে যাব। একটু আমরা মনে হয় ডেফার্ড ট্যাক্সে যাওয়ার আগে আমাদের শুরুর আলোচনার একটা অঙ্ক রাখা আছে, ডেফার্ড ট্যাক্স আলোচনার পরে অঙ্ক, এবং মজা হলো ডেফার্ড ট্যাক্স দিয়ে আমাদের মূল অঙ্কটা পরে ক্লাসে পাবো। এই অঙ্কটা এখন পড়ুন স্যারেরা।
WS prepares its financial statements to June 30th. The following profits were recorded from 2017 to 19, 17, 18, 19. The entity provides for tax at a rate of 30% and incorporates this figure in the year-end accounts. The actual amounts of tax paid in respect 17-18 were 28,900 and 37,200. ঠিক আছে স্যার? আচ্ছা। Prepare extract from the statement of comprehensive income and a statement of financial position of WS for each of 3 years showing the tax charge and tax liability. আপনি যিনি প্রথমে আজকে প্রশ্ন করেছিলেন স্যার আমার অঙ্কগুলো, তো আবারও বলি আমাদের অঙ্ক কিন্তু খুব বড় অঙ্ক হবে না, আমাদের এই এফওর জন্য ইনকাম ট্যাক্স অঙ্কগুলো একটু ছোট ছোট হবে। আচ্ছা, তাহলে গল্পটা কি দাঁড়াচ্ছে দেখুন, আপনি আরেকবার দেখে নিন গল্পটা। 3 বছরের লাভ আমার কাছে দেওয়া, 3 বছরের আমি ট্যাক্স রেট দেওয়া, আমাদের এরপরে 2 বছরের আমরা প্রকৃত যে খরচটা করেছি সেটা দিয়েছি এবং আপনাকে অ্যাকাউন্টসটা দেখাতে বলা হচ্ছে। আচ্ছা, আমরা একটু ওয়ার্কিংসটা আগে দেখে আসি, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। আপনি একটু দেখুন হাতে যদি আপনার কলম, ইফ ইউ হ্যাভ এনি পেন অর পেন্সিল উইথ খাতা যদি থাকে আপনার সাথে নিয়ে করতেও পারেন সাথে সাথে দেখুন। পাশাপাশি 3টে ইয়ার আমরা লিখেছি, আশা করি আজকের যে আলোচনা আমি শুরুতে করার চেষ্টা করেছি একটু ক্লিয়ার হয়ে যাবে। 17, 18, 19 সাল আপনি লেখেন। পাশাপাশি কারেন্ট ট্যাক্স এস্টিমেট এটা কি স্যার আমাদের নেট ইনকামকে 30% দিয়ে মাল্টিপ্লাই করে? হ্যাঁ, তাই এবার যাই দেখি তাই আছে কিনা, মেলে কিনা দেখুন একটু। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, 1 লাখ, 1,20,000, 1,10,000 আমার মনে হয় ঠিক আছে। 30,000, 36,000, 33,000 আন্ডার ওভার প্রভিশন। কিভাবে হলো এটা? এটার জন্য আপনাকে আবার নিচে আসতে হবে। এটার জন্য এটাকে অফ করে দিয়ে আমরা আবার নিচে চলে আগে বুঝে নিতে হবে ওভার আন্ডার কেন হচ্ছে। স্যার ওয়ার্কিং 2 হবে ওয়ার্কিং 1? সেটাও আপনি দেন, আপনি যদি আপনার মতো করে এটাকে মানে এডিটেবল আপনি আপনার কর্নারে গেলে না স্যার, কনসেপ্টটা আমরা ক্লিয়ার হই। ইয়েস, থ্যাংক ইউ স্যার। 1 2 ব্যাপার না, আপনি নিজে আবার করে নিন, এটা এডিটেবল। আমি মনে হয় স্লাইড যা দিচ্ছি আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে স্যারেরা? আচ্ছা, এবং যদি কোনো মেজর ভুল থাকে আপনি আমাকে আবার একটু রিসেন্ট দিলে আমার জন্য হেল্পফুল হবে। ওকে, একটু দেখুন 17 জন্য আমি এস্টিমেট করেছি 30,000 টাকা, কিন্তু আমার প্রকৃত পেইড কত ছিল? 28,000। তাহলে এটা এটা আমাদের কি ছিল, আন্ডার না ওভার ছিল? আন্ডার ছিল স্যার। ওভার প্রভিশন ছিল, এবং ওভার কিন্তু ব্র্যাকেট দেওয়া, খেয়াল করেন ওভার প্রভিশন, কারণ আমি রেখেছি বেশি, তাই না? রেখেছি বেশি, পে করছি কম। ইয়েস, মাইনাস মানে ওভার এস্টিমেশন। ওকে, ওভার এস্টিমেশন, থ্যাংক ইউ। সিমিলারলি ফর 2018, সিমিলারলি ফর 2019। এটা বের করা যায়নি কেন বলুন তো? দেওয়া হয়নি স্যার, দেওয়া নেই। ইয়েস, দেওয়া নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। ইসলাম ভাই আপনি ক্যামেরাটা অফ করেন। মোহাম্মদ ইসলাম ভাই। আচ্ছা, আমি বললে কি শুনবে? জনাব মোহাম্মদ ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ ইসলাম মিস্টার স্যার। ওকে স্যার, আচ্ছা থাক না, উনি ঠিক আছে, ফাইন। উনি স্যার শুয়ে ক্লাস করতেছে। না ঠিক আছে, এইটাই তো দেখেন, আমরা কিন্তু করোনা নিয়ে যে আতঙ্ক ছিল বা আমরা যত কষ্ট পাচ্ছিলাম, ওই যে বললাম ভাই ক্যামেরাটা অফ করেন ভাই। ওকে, তো আমরা একটু দেখি তো ওভার আন্ডার কিন্তু বের করা নিচে। এবার আসুন 2017 জন্য কিন্তু আমার এই ফিগারটা 0 লিখেছি, কারণ বলেন তো কারণটা কোথায়? স্যার 17 থেকে কিছু পে করা হয় না। হ্যাঁ, এইভাবে কোনো আইটেম নেই বলে এটা 0 বা অফ রাখা যেত। আমি 17 ফিগার পাচ্ছি না, কারণ 17 ওভার আর আন্ডারটা অ্যাডজাস্ট হবে 18 তে গিয়ে, তাই না স্যার? পরের বছর অ্যাডজাস্ট হয়। ইয়েস, এই 1100 কিন্তু এই দেখুন 1100, এই খেয়াল করুন। এই আবার 18 জন্য যে 1200 টাকা বা 1200, এই 1200 এখানে ক্লিয়ার। ওকে, আমরা কিন্তু ওভারটাকে ব্র্যাকেট রেখেছি, এই জন্য যেটা ব্র্যাকেট ওইটা গিয়ে কিন্তু সেই ব্র্যাকেটেরই কাজ করছে, অর্থাৎ বিয়োগ করে ফেলবো। তাহলে আমরা কিন্তু ইনকাম ট্যাক্সের এক্সপেন্স W1 যেটা বের করলাম আলটিমেটলি। আর আমার স্যার যিনি বললেন এটাকে আপনি চাইলে 2-1 করে নেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার, আমরা এবার ব্যাকে যাই। এই ছিল আমার ওয়ার্কিংস। আন্ডার অথবা ওভার, এটা স্যার পরের বছরে যাবে কেন স্যার? কোন বছরে করবেন আপনি? সরি স্যার, এবছর আমি তো প্রভিশন করেই ফেলেছি। আমি ধরেন এবার টাকা আমি প্রভিশন যখন রাখি, ট্যাক্স তো পরের বছর দিব,
তাহলে 17 জন্য যে ডিফারেন্স তৈরি হচ্ছে, ডিফারেন্সটা তো বুঝবেন ভাই পরের বছরে কি হবে। হ্যাঁ না উনি প্রশ্ন করতে পারেন আমার, ওকে স্যার, আমাদের এই ডিফারেন্সটা কিন্তু এবছর অ্যাডজাস্ট করার সুযোগ নেই কোনোভাবেই, ঠিক আছে। আসুন এবার আপনি আসুন 17, 18, 19 মূল অঙ্কটা এখানে ইনকাম স্টেটমেন্ট কিভাবে শো হবে। আমি প্রফিট করেছি কত, 1,20,000, 1,10,000। ঠিক যে কাজটা আমরা যে কোনো ইনকাম স্টেটমেন্ট করার সময় করি, পুরো অঙ্ক করার শেষে কি লিখি, প্রফিট বিফোর ট্যাক্স লেস ইনকাম ট্যাক্স, এভাবে লিখি না আমরা। এরপরে বলি প্রফিট ফর দ্য পিরিয়ড অর প্রফিট আফটার ট্যাক্স, সেম থিং। 17তে আমরা লিখলাম। এবার আমরা ফ্রম W1 উই গেট our income tax expense 30,000, 34,000, 34,200 বিয়োগ করলে আমরা পাবো প্রফিট ফর দ্য পিরিয়ড। ওকে জি। আর ফিনান্সিয়াল পজিশনে কোনটা যাবে আমরা বলেছিলাম, শুধুমাত্র কারেন্ট এস্টিমেটেড কারেন্ট এস্টিমেশন যাবে। কারেন্ট এস্টিমেশন এই যে আমরা বের করে দেখিয়েছি এখানে 30% স্যার, 30%। তাহলে বের করেছি আমরা, সেটা দেখুন তো স্যার। একটা প্রবলেম স্যার। জি বলুন, উত্তর দিব স্যার। স্যার এই যে 30,000 টাকা যেটা আমরা ইনকাম ট্যাক্স এক্সপেন্স দেখাচ্ছি স্যার, এটা কি অ্যাকচুয়াল এক্সপেন্স নাকি স্যার? এটা মানে না না, অ্যাকচুয়াল প্রভিশন ট্যাক্স প্রভিশন। আমরা আসলে ইনকাম ট্যাক্স এক্সপেন্স বলতে বুঝি ইনকাম ট্যাক্স প্রভিশন। এই অ্যাকচুয়াল এক্সপেন্স তো পরের ইয়ারে ক্যাশে দিয়ে দেব যখন, ঠিক আছে স্যার। স্যার পরের ইয়ার যখন ক্যাশে যাবে, এটা কি স্যার ইনকাম স্টেটমেন্টে আসা জিনিসটা? আচ্ছা সে পরের ইয়ার যখন আমি দিব তখন কি আর ইনকাম স্টেটমেন্টে চার্জ হচ্ছে? আপনি জার্নাল কি দিচ্ছেন বলুন তো? আপনি জার্নাল দিচ্ছেন ইনকাম ট্যাক্স প্রভিশন ডেবিট ক্যাশ ক্রেডিট, ক্যাশ তো যাচ্ছে স্যার। তাহলে গেলেও ইনকাম স্টেটমেন্ট আসার তো সুযোগ নেই, আপনার জার্নালেই তো ইনকাম স্টেটমেন্ট আসছে না। এটা কি ব্যালেন্স স্টেটমেন্টে চলে যায়? এটা শুধুমাত্র ক্যাশ ফ্লো স্টেটমেন্টে চলে যাবে বা ব্যালেন্স শিটে চলে যাবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার। তাহলে ইনকাম ট্যাক্স পেয়েবল কি প্রফিটের 30%? ইনকাম ট্যাক্স পেয়েবল প্রফিটের 30 বলা ছিল না 30% স্যার? জি স্যার, জি স্যার। তাহলে প্রফিটের 30%। আসেন এই যে কত ছিল? হ্যাঁ বলেন স্যার, হ্যাঁ বলেন প্রফিট কি ছিল? মানে উনি বলতে চাচ্ছে স্যার প্রফিটের যেহেতু 30% তাহলে তো ওইটাই দিতে হবে, এরকম কিছু বলতে। না এটা তো এটা প্রভিশন করি আমরা এইখানে তো আমাদের প্রভিশন সিস্টেম। দিস ইজ প্রভিশন আমরা অ্যাকচুয়াল স্যার প্রভিশনটা এই যে জানা অ্যাকচুয়ালটা দিতে হবে একটা মূলধন জাতীয় আয়ের ব্যয় হিসেবে। আমরা যখন ইনকাম স্টেট করব রিয়েল ব্যয়টা দিতে হবে বা রিয়েল প্রফিট ক্যালকুলেশনের পরেই সেটা রিয়েল ভাবে দিতে হবে। আচ্ছা থ্যাংক ইউ স্যার, আপনি যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করেন তো। আচ্ছা এবার আমি বলি, যিনি শেষে উত্তর করবেন আমি একটু বলি। ইনকাম ট্যাক্স পেয়েবল আমরা যেভাবে শিখি আসলে এই টাকাটা তখন দেওয়া থাকে না, আমাদের এত কথা থাকে না, এই জন্য আমরা কি করি সরাসরি প্রফিটের পরে পার্সেন্টেজ করে দেই। উনি ওইটাই বলছেন যে স্যার এটা পরে পার্সেন্টেজ কেন করলেন না, কিন্তু আসলে ওটা কিন্তু ইনকাম ট্যাক্স এক্সপেন্স না, ওইটা হচ্ছে প্রভিশন হয়। আমার প্রশ্নটা ছিল না স্যার, ইনকাম ট্যাক্সের টেবল অ্যামাউন্ট গুলো এই যে 30,000 36,000 এটা কোত্থেকে আসছে? ইনকাম ট্যাক্স পেয়েবল অ্যামাউন্ট সবসময় হবে হলো চলতি বছর যে প্রফিট তারপরে যে আপনি পার্সেন্টেজ করবেন। স্যার একটা কথা বলবো স্যার? হ্যাঁ শিওর। স্যার যেরকম আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটাকে সবসময়ের জন্য যারা 9-10 করে আসছে অথবা ইন্টারমিডিয়েট অনেকেই করছেন হয়তোবা, যে নতুন যেটা ব্যাড ডেটস যেটা বলে নতুন যেটা এস্টিমেট করা হয় অ্যাকাউন্টস নিট, মানে আপনার যেটা অবশিষ্ট দেনাদারের উপরে যে পার্সেন্টটা আমরা করে থাকি সেটাই যেরকম আমরা পরবর্তী বছরের ব্যালেন্স শিটে নিয়ে যেতাম অনলি সেটা, আর পুরাতনটা তো স্যার ডিডাক্ট করতাম, আর নতুনটা স্যার ইনকাম স্টেটমেন্ট নিট ব্যয়টা ইনকাম স্টেটমেন্টে দেখাতাম। আচ্ছা স্যার এখানে ইনকাম ট্যাক্স পেয়েবল সেটাই যাবে যেটা নতুন এস্টিমেট করতে বলবে। হ্যাঁ সেটা আমরা কিন্তু স্লাইডে এক জায়গায় বলেছি যে আমার লায়াবিলিটি হিসেবে যাবে সবসময় এস্টিমেশনটা লায়াবিলিটি, কিন্তু মনে রাখবেন এস্টিমেশনে যাবে। আবারও বলি আমরা কিন্তু এখন ইনকাম ট্যাক্স দিচ্ছি না, আমরা এখন শুধু আমাদের অ্যাকাউন্টসটা কিপ করছি আর কি। হ্যাঁ স্যার একটু মনে রাখবেন আমরা পেয়েবল করে রাখতেছি স্যার, এই জন্য কারেন্ট লায়াবিলিটি যে যাচ্ছে এটা এইটার পেয়েবল এই চলে আসবে, সেই হিসাবটা দেখানো হচ্ছে। ওকে স্যার, আচ্ছা আমরা একটু আগাই স্যার, মানে পিছনে পড়ে যাবো। আর আগাবো কেন স্যার? ওয়ার্কিং থেকে একবার দেখাবেন একটু? শিওর আসুন এটা আগে শিখে নি স্যার। এই যে 2017 তে যেখানে জিরো হলো, এখানে তো কোনো না কোনো ফিগার থাকার কথা অ্যাট লিস্ট, কিন্তু যেহেতু অঙ্কে নেই, আমি একটা থাকার কথা ছিল কিন্তু যেহেতু নেই, যেমন আমরা এটা বের করতে পারলাম তো স্যার, দেখুন এটা বের করতে পেরেছি দেখুন। আবার 19-এর ক্ষেত্রে বের করতে পারিনি কারণ এটার রিলেটেড তথ্য আমার কাছে নেই, কারণ কোশ্চেনটা এমফাসিস দিয়েছে দি কোশ্চেন নরমালি এমফাসিস অন 17 and 18,
কারণ মূল কোশ্চেন আপনি দেখুন 2016 এবং 2020 এর এই যে না অঙ্ক অ্যাকচুয়াল এক্সপেন্সেসটা নাই আমাদের এই যে কাছে। 17 এবং 18 এবং যেহেতু এর আগে রিলেটেড তথ্য পাচ্ছি না, আর 18 পরে তথ্য সমুদয় পাচ্ছি না, আপনি চাইলে 19 এরটা পুরাপুরি করতে পারবেন না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। যে কারণে আমরা দেখুন শুধুমাত্র আমরা দুটো জায়গায় গ্যাপ রেখেছি, এখানে একটা গ্যাপ আর এখানে আপনি হট দিতে পারতেন, কিন্তু যেহেতু কেউ নেই ধরে নেওয়া গেছে ওটা 0 আমরা ধরে এগিয়েছি। আপনি চাইলে এটাকে অফ দেখাতে পারেন। হ্যাঁ ঠিক আছে স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আর আমরা ডেফার ট্যাক্স নিয়ে আজকে শুধু কথা বললাম এবং আমি আগামী লাস্ট স্লাইড এবং 7th নাম্বার লেকচার উইল বি আওয়ার লাস্ট লেকচার অফ ইনকাম ট্যাক্স রিলেটেড লেকচার। এবং আমরা যে ডেফার ট্যাক্স এর কথা বলছি এইটা আশা করি আজকে আমি নিজেও বুঝতে পারছি, ভালো বুঝাতে পারিনি আপনাকে অন্তত ডেফার ট্যাক্সটা। এটা আমি আগামী ক্লাসে আরেকটু কথা বলে ডেফার ট্যাক্স বা লায়াবিলিটি কথা বলে নিয়ে আমরা এর অঙ্কে যাব। ঠিক আছে স্যার, এবং আগামী ক্লাসটাও আশা করি ভালো লাগবে। উই উইল এনজয় দ্য ক্লাস। তো আমরা আসলে উই আর থ্যাঙ্কফুল টু আওয়ার অথরিটি to give this type of online class due to heavy situation. This is pandemic situation. Now the whole world is vibrating. Due to this situation, amid this situation, our industry or our institute has arranged this type of class. So we are thankful to our authority, and we may give a big hand for them. Okay. লাস্ট একটা রিকোয়েস্ট ছিল স্যার। একটু স্যার কথা ছিল স্যার। হ্যাঁ ইয়েস স্যার, স্যার আমার একটা কথা ছিল স্যার, আমরা আসলে সময় বের করে আপনার ক্লাসটা আসলে আসি। আমরা চাচ্ছি যে আসলে আপনি যে কনসেপ্টটা শেয়ার করতে চান, প্রথমত আপনি সেটা পুরোপুরি শেয়ার করার পরে আমাদের প্রশ্নগুলো নিয়ে নেন। যেটা হয় স্যার, আপনি যখন হচ্ছে গিয়ে যে বিভিন্ন প্রশ্ন এক লাইন পরে পরে হচ্ছে গিয়ে যে ব্রেকডাউন হয়, তখন আপনার এই ফ্লোটা যে মেসেজটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান সেটা হয়তো অনেক সময় পুরোপুরি আমরা পাচ্ছি না। যদি এরকম নরমালি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। তারপরে হয় কি, যখন হয়তো অফলাইন এবং অনলাইনে কিন্তু পার্থক্য হয়, সামনে বসে কথা বলা আর এই দূরে আপনাকে কাউকে দেখতে পাচ্ছি না ঠিক মতো কথা বলা, ঠিক আমেজটা ভালো আসে না। তো আপনার কথা বুঝতে পারছি যে প্রশ্ন যদি পরে হয়, তবে হয় কি প্রশ্ন পরে আসলে আবার ওই যিনি প্রশ্ন করেন তার ওই ওই খেইটা হারায় ফেলতে হয়, উনি নিজেও তখন মাথায় রাখতে পারেন না কোন প্রশ্ন উনি করবেন। এই জন্য আমি অবশ্যই ফিল করি না স্যার, এমনটা হলো না স্যার, আপনি একটা কনসেপ্ট বুঝিয়ে দিলেন, তারপর আজ করলেন যে এটার উপর কারো কোনো কোশ্চেন আছে কিনা। ওকে স্যার, আমরা চেষ্টা করি ওইভাবে, কারণ তারপরে আপনি জানেন যে আমাদের উই হ্যাভ অন লিমিটেড টাইম, উই উইল গেট অনলি 30 ক্লাসেস এন্ড অলরেডি পাস্ট 6 ক্লাসেস। তো যে কারণে আসলে আমরা একটু ব্যস্ত যাই, কথাও একটু ব্যস্ত বলি আমি, কারণ এত কম সময়ের মধ্যে এত বড় একটা লেকচার এতগুলো স্লাইড টেনে বের করা কষ্ট হয়ে যায়। তারপরে চেষ্টা করছি আপনারা, এবং আপনাদের ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে আপনারা আমাকে কোম্পানি দিচ্ছেন, কোঅপারেট করছেন, এই জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি। তো আমরা আজকে শেষ করতে চাই, সবাই ভালো থাকবেন। জি ভালো থাকবেন। জি হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন স্যার। সবার পক্ষ থেকে রিকোয়েস্ট সেটা হচ্ছে স্যার, সবগুলো ক্লাস শেষ হওয়ার পরে একটা ক্লাস রাখা যায় কিনা, প্রবলেম সলভিং ক্লাস। আর বিগত ক্লাসগুলোর কিছু প্রবলেম ছিল যেগুলো হয়তো একটু সময়ের কম কারোর কারণে আমরা শীটগুলো পড়তে লেট করে ফেলেছি। স্যার এটা স্যার আমারও একটা রিকোয়েস্ট স্যার, একটা না স্যার 2-3টা যাতে স্যার প্রবলেম আপাতত শেষ করেন। আমরা শেষ করি। আমরা বলছি কি আমাদের তো 30 ক্লাস ডিজাইন করা আছে and we will get only 30 classes, and আপনাদের ইয়েতে আমি প্রয়োজনে আরো একটা ক্লাস এক্সট্রা নিব, সমস্যা নেই। আমরা ওইটাকে একটা এক্সট্রা ক্লাস বলবো, কারণ আমি আপনারই ফ্যামিলির একজন মেম্বার, তো এই বন্ডেজটা আমার আছে। ফাইনালি আই উইল টেক an additional class for you. Okay sir, তো স্যার 30টা ক্লাসের পরে দেখা যাবে। জি 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 জি, থ্যাংক ইউ স্যার। তাহলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।